আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম নেভার এন্ডিং ড্রামার শেষ পর্ব নিয়ে। তোমরা যারা এই ড্রামার প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটাও দেখে নিবে, এতে করে গল্প বুঝতে সুবিধা হবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিও শুরু করে দেই। আগের পর্বে আমরা দেখেছিলাম লুসিয়া সোহানার জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওর তো আসার কোনো খবরই ছিল না। তারপর লুসিয়া সোহানাকে কল করে, কিন্তু ওর ফোনটা সুইচ অফ ছিল। লুসিয়া অনেক বেশি স্যাড হয়ে যায়। তারপর ও সোহানার বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সোহানা বাসায় আসে। সোহানাকে দেখে লুসিয়া একটু বিরক্ত হয়ে বলে, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি কি জানো? কিন্তু সোহানা ওর কোনো কথার উত্তর না দিয়ে সরাসরি বাসার ভিতরে ঢুকে যায়। লুসিয়াও ওর পিছু পিছু ভিতরে আসে। সুহানাকে এতটা আপসেট দেখে লুসিয়ার নিজেরও এবার টেনশন হতে শুরু করে। সে জিজ্ঞাসা করে, বাসার দরজা খোলা কেন ছিল? তোমার দাদিমা কোথায়? সুহানা কিছুই বলে না। তারপর ও দাদিমার জিনিসপত্র দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ দাদিমার জীবনের শেষ ইচ্ছা ছিল সুহানা যেন জীবনে হ্যাপি থাকে। সুহানা তখন অনেক কান্না করতে থাকে। লুসিয়ার কান্না দেখে বুঝতে পারে দাদিমা আর এই দুনিয়াতে নেই। সে সুহানাকে শান্ত করে বলে, আমি আছি তোমার সাথে, আমি সবসময় তোমার পাশে থাকবো। তারপর ওরা দাদিমার ফিউনারের প্রস্তুতি নিতে শুরু করে। লুসিয়া বলে, তোমার দাদিমা তো অনেক মানুষকে পছন্দ করতেন, ফিউনালে কি আমরা দুজনই থাকবো? ওনার পরিচিত সবাইকে আমাদের জানানো উচিত। সুহানা বলে, আমাদের কাছে তো এত সময় নেই। লুসিয়া মনে মনে ঠিক করে যেভাবেই হোক দাদিমার ফিউনালটা খুব সুন্দরভাবে সম্পূর্ণ করবে। তারপর লুসিয়া জিয়াং এর কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু লুসিয়াকে সেখানে দেখে জিয়াং এর মা প্রচন্ড রেগে যায়। তবু লুসিয়া জিয়াংকে বলে, সুহানার দাদিমা মারা গিয়েছে, প্লিজ ওনার ফিউনারের প্রস্তুতি নিতে আমাকে সাহায্য করো। পরের সিনে আমরা দাদিমার ফিউনারের সিন দেখতে পাই, যেখানে মিস্টার ফ্যাংও আসে আর তার সঙ্গে লুও আসে। এখানে এসে লু সোহানাকে বিরক্ত করতে থাকে। আসলে মিস্টার ফ্যাং সোহানার দাদিমাকে অনেক বেশি সম্মান করত, তাই যাওয়ার সময় সে সোহানাকে বলে, তোমাকে 3 মাসের ইন্টারেস্ট দিতে হবে না। সোহানা বলে, আমি দাদিমার সার্জারির জন্য কিছু টাকা রেখেছিলাম, ওই টাকা দিয়েই সবকিছু মিটমাট করে দিব। এর আগে আমি কত টাকা দিয়েছি সেটারও হিসাব আছে। কিন্তু মিস্টার ফ্যাং যখন সোহানার কাছ থেকে পুরো হিসাবটা শোনে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ এত টাকা তো লু তাকে দেয়নি। মিস্টার ফ্যাং বুঝতে পারে লু হয়তো টাকার কিছু অংশ এদিক সেদিক করেছে, তবে সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। তারপর আমরা লুসিয়াকে দেখতে পাই, সে দাদিমার ফিউনারে তার পরিচিত সবাইকে নিয়ে আসে। সুহানা তো সবাইকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তারপর তারা দাদিমার একটি রেকর্ড করা ভিডিও প্লে করে। ভিডিওতে দাদিমা বলছিল, আমি তো অনেক অসুস্থ, যদি হঠাৎ করে মারা যায় তাহলে প্লিজ আমার ফিউনারে কেউ কান্নাকাটি করো না। তারপর দাদিমা নিজের জীবন সম্পর্কে বলে, আমি খুব ভালো একটা জীবন লিড করেছি, হয়তো আমি এতটা রিচ ছিলাম না, কিন্তু আমার জীবনটা অনেক বেশি সুন্দর ছিল। আমি হ্যাপি ছিলাম কারণ আমার সঙ্গে সোহানা ছিল। তারপর তিনি সোহানাকে উদ্দেশ্য করে বলে, আমার জন্য সোহানা অনেক কষ্ট করেছে, অনেক সাফার করেছে। আমি চাই আমার সোহানা তার জীবনে অনেক সাকসেসফুল হোক, আর সেজন্য তার জীবনটা ভালোভাবে কাটাতে পারে। দাদিমার কথাগুলো শুনে সোহানা আরো বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই লুসিয়ার কাছে একটা কল আসে। মিস গুয়ান তার বিয়ের ড্রেস চুজ করার জন্য লুসিয়াকে কল করেছে। গুয়ান লুসিয়াকে বলে, আমি চাই তুমি আমার সেরেমনিতে অ্যাটেন্ড করো, আর হ্যাঁ, তুমি প্লেনে উঠতেই আমি সোহানাকে ওর টাকা দিয়ে দিব, যাতে করে সে তার দাদিমার ট্রিটমেন্ট করতে পারে। কথাটা শুনে লুসিয়া তো অনেক রেগে যায়। সে বলে, আপনি যার ট্রিটমেন্টের কথা বলছেন সে তো অলরেডি মারা গিয়েছে। এই কথা শুনে গুয়ান এমন অভিনয় করে যেন সে অনেক বেশি কষ্ট পেয়েছে। লুসিয়া বলে, আপনি খুব বাজে অ্যাক্টিং করেন। গুয়ান বলে, আমি আসলেই কষ্ট পেয়েছি, তুমি আমাকে কখনই বোঝার চেষ্টা করনি। লুসিয়ার কোনো কথা না বলে রাগ করে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা সোহানাকে তার বাসায় দেখতে পাই। একা একা বাসায় থাকতে তার অনেক খারাপ লাগছিল, কারণ পুরো বাসাটা জুড়েই তার দাদিমার স্মৃতি ছিল। তারপর একদিন কাজ করার সময় সে চুলায় যে পানি বসিয়েছিল সেটা ভুলে যায়। সারাদিন কাজ করে টায়ার্ড হয়ে সে সোফার মধ্যে ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ হয়ে যাওয়ায় বাসায় গ্যাস লিক হতে শুরু করে। তখনই লুসিয়া আবার সোহানার জন্য খাবার নিয়ে এসেছিল। সে বারবার দরজায় নক করে, কিন্তু সোহানা তো দরজা খুলছিল না, এমনকি তার ফোনটাও ধরছিল না। এতে লুসিয়া প্রচন্ড ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি ছাদে উঠে জানালা দিয়ে সোহানার রুমে ঢোকার চেষ্টা করে। জানালা খোলার পরই সে বুঝতে পারে বাসার ভিতরে গ্যাস লিক হয়েছে। এতে করে লুসিয়া আরো বেশি ভয় পেয়ে যায়। এদিকে ততক্ষণে গ্যাসের জন্য সোহানা তো সেন্সলেস হয়ে পড়ে। লুসিয়া তাড়াতাড়ি করে চুলা বন্ধ করে তাকে হসপিটালে নিয়ে যায়। পরের সিনে সোহানার যখন জ্ঞান ফিরে আসে তখন লুসিয়া অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তার কাছের মানুষগুলো একে একে তার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। লুসিয়া সোহানাকে বলে, আমি তোমাকে হারাতে চাই না। দাদিমার মৃত্যুর কারণে সোহানা তো
অনেক বেশি ভেঙে পড়েছিল। তখন তার ফ্রেন্ডেরা তার মন ভালো করার চেষ্টা করে। ফ্যাং, ম্যাং, জিয়াং সবাই তাকে দেখতে আসে, কিন্তু সুহানা কোনোভাবেই নিজের শোক কাটিয়ে উঠতে পারছিল না। সে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না, এমনকি বিছানা থেকে উঠতে পারছিল না। আলো এখন তার অসহ্য লাগতো, আর সবার সঙ্গে সে খুবই রুডলি কথা বলতো। লুসিয়া তাকে বোঝানোর চেষ্টা করে আর বলে, এভাবে পড়ে থাকলে হবে না, তুমি তো অসুস্থ হয়ে যাবে, তোমার বাইরে যাওয়া উচিত, একটু হাঁটাচলা করা উচিত। কিন্তু সুহানা বলে, আমি বেড থেকে উঠতেই চাই না। লুসিয়া বলে, এরকম করলে তো চলবে না, তুমি অসুস্থ হয়ে যাবে। এবার তো সুহানা অনেক রেগে যায় আর লুসিয়ার সঙ্গেও রাগারাগি করতে থাকে। এক পর্যায়ে কান্না করতে করতে বলে, আমার কপালটা এতটা খারাপ কেন? বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছে, তারপর মাও আমাকে এত বড় একটা ধোকা দিল, আমার দাদিমাও আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার সাথে কেন এমন হয়? লুসিয়া তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, এত টেনশন করো না, আমি সবসময় তোমার সঙ্গেই আছি, আমি কখনোই তোমাকে একা হতে দিব না। তারপর সোহানাকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। লুসিয়া তাকে নিজের মায়ের বাসায় নিয়ে আসে। পরের দিন সকালে লুসিয়া সোহানার জন্য ব্রেকফাস্ট রেডি করার চেষ্টা করে, কিন্তু বেচারা তো কিছুই ঠিকমতো করতে পারছিল না। শেষ পর্যন্ত সব খাবার পুড়িয়ে ফেলে। তারপর সে খাবার অর্ডার করে, কিন্তু বৃষ্টির কারণে ডেলিভারিও আসতে পারছিল না। লুসিয়া সোহানাকে বলে, সরি, আজকে হয়তো ব্রেকফাস্ট করতে তোমার অনেক লেট হয়ে যাবে। তবে সোহানার তো এমনি তো খাওয়ার প্রতি কোনো রুচিই ছিল না। তার মন খারাপ দেখে লুসিয়া তাকে সি সাইডে নিয়ে আসে। সেখানে তারা দুজন একসঙ্গে খুব ভালো সময় কাটায়। সুহানা তার ছোটবেলার অনেক কথাই লুসিয়ার সঙ্গে শেয়ার করে আর বলে, আমার বাবা সবসময় বলতো, আমি যদি উইশ লিখে বালিশের নিচে রেখে দেই তাহলে সে উইশটা পূরণ হয়ে যাবে। আর আমিও বাবার কথা মতো এমনটাই করতাম, আর বাবা চুপি চুপি সে উইশটার কথা জেনে আমার সব উইশ পূরণ করত। লুসিয়া তখন জিজ্ঞাসা করে, আচ্ছা, তোমার ছোটবেলার কোন উইশটা এখনো পূরণ হয়নি? সুহানা বলে, আমার যখন 9 বছর বয়স ছিল তখন বৃষ্টিতে ভিজার কারণে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপর আমি উইশ করেছিলাম, আমার কাছে যদি একটা সাইকেল থাকতো তাহলে আমি খুব তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে পারতাম, আর এতক্ষণ বৃষ্টিতেও ভিজতে হতো না। তারপর সুহানা লুসিয়াকে বলে, তুমি আমার জন্য এত টেনশন করো না, আমি এখন বেটার ফিল করছি। তারপর তারা বাসায় ফিরে আসে। পরের দিন লুসিয়া একটি গেমিং জোনে আসে। সেখানে একটি বাইসাইকেল রিওয়ার্ড হিসেবে রাখা ছিল। যে ব্যক্তি গেমের মধ্যে সবচেয়ে বেশি হাই স্কোর করতে পারবে সেই এই বাইসাইকেলটা পাবে। লুসিয়া শুধু সুহানার সেই ছোটবেলার ইচ্ছেটা পূরণ করার জন্য সারা রাত ধরে গেম খেলতে থাকে। পরের দিন সুহানা সকালে কাজের জন্য রেডি হয়। তখন সে দেখে লুসিয়া তখনও ঘুমাচ্ছে। এই দেখে সে লুসিয়াকে ডাকে, কিন্তু লুসিয়ার তো ঘুমই ভাঙছিল না। তারপর সুহানা যখন গেমিং শপে আসে তখন তার আশেপাশের সব জায়গায় টিকিট ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে। সে জানতে পারে লুসিয়া গত রাতে সারা রাত এখানে গেম খেলেছিল, আর রিওয়ার্ড হিসেবে যে বাইসাইকেলটি ছিল সেটাও লুসিয়া জিতে নিয়েছে। এই শুনে সুহানা তো একদম শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারে তার ছোটবেলার ইচ্ছে পূরণ করার জন্যই লুসিয়া এমনটা করেছে। তারপর সুহানা যখন বাসায় আসে তখন সে বাসার সামনে একটি সাইকেল দেখতে পায়। সাইকেলের সঙ্গে একটি নোটও ছিল, যেখানে লেখা ছিল, তোমার নতুন জীবনের জন্য ছোট্ট একটা গিফট। এটা দেখে সুহানা তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ তার দাদিমা চলে যাওয়ার পর তার কেয়ার করার কেউই ছিল না। কিন্তু আজ সে এমন একজন মানুষ পেয়েছে যে তাকে সত্যি সত্যি অনেক কেয়ার করছে, তার মন ভালো করার চেষ্টা করছে। এই জন্য সে অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে মিস্টার ফ্যাং লুকে বকাবকি করতে থাকে আর বলে, তোর সাহস হয় কি করে আমার পিছনে পিছনে এইসব করার? আমি সবকিছু জানতে পেরেছি। তুই সুহানার কাছ থেকে যে এক্সট্রা টাকা নিয়েছিস সবকিছুর হিসাব দিতে হবে, আর সব টাকা আমাকে ফেরত দিতে হবে। এর জন্য আমি তোকে কখনোই মাফ করব না। লু বারবার মিস্টার ফ্যাং এর কাছে সরি বলতে থাকে আর বলে, বস, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর কখনোই এমনটা করব না। তবে ফ্যাং তো তার উপর অনেক রাগারাগি করে আর তাকে ক্ষমা করে না। এতে লু তো সুহানার উপর রেগে যায় আর বলে, আমি ওই মেয়েকে ছাড়বো না। পরে রাতের বেলা সুহানা আর লুসিয়া ফোনে কথা বলছিল। লুসিয়া তখন রাত জেগে পেন্টিং করছিল। সুহানা বলে, আমি তো উইন্টারের জন্য ওয়েট করছি, কারণ আমি স্নোফল দেখতে চাই। তুমি কি কখনো স্নোফল দেখেছ? লুসিয়া বলে, না, আমিও কখনো দেখিনি। তারপর তারা দুজন ডিসাইড করে বছরের শেষে দুজন একসঙ্গে মিলে স্নোফল দেখবে। কথা বলতে বলতে সুহানা একসময় ঘুমিয়ে পড়ে, কিন্তু লুসিয়া কল কাটে না। সে তখনও সুহানার একটি পেন্টিংই বানাতে থাকে। পরের দিন সকালে লুসিয়া সুহানার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে। সুহানার যখন ঘুম ভাঙে তখন সে দেখতে পায় লুসিয়ার সঙ্গে এখনো তার ফোনে কানেক্ট রয়েছে। ঠিক তখনই সে কিচেন থেকে কিছু শব্দ শুনতে পায়, তাই সে সেটা চেক করতে যায়। নিজের রুম থেকে বের হওয়ার পর সে দেখতে পায় তার বাসার ভিতরে লু তার গুন্ডাদের নিয়ে দাঁড়িয়ে আছে। লু এবং তার লোকজনদেরকে এভাবে দেখে সুহানা তো প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক
তখনই লুসিয়া ফোনের ওই পাশ থেকে কিছু শব্দ শুনতে পায়। সেও প্রচন্ড ভয় পেয়ে যায়। এখানে লু তো সোহানার সঙ্গে রাগারাগি করে। সে চিৎকার করে বলে, তোমার সাহস হয় কি করে আমার বসকে ইনফর্ম করার? লু তার গুন্ডাদের অর্ডার দেয় সোহানার বাসার সব দামি দামি জিনিসপত্র ভেঙে ফেলতে। সোহানা ভয় পেয়ে তাদেরকে অনুরোধ করতে থাকে আর বলে, প্লিজ এরকমটা করো না। কিন্তু লু আর তার লোকজন সোহানার কোনো কথাই শোনে না। তারা বাসার সব জিনিসপত্র ভাঙতে শুরু করে। এমনকি সোহানার শখের সাইকেলটাও ভাঙতে চায়। সোহানা তো ওদেরকে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা সোহানার গায়ে হাত তুলতে চায়। তখনই লুসিয়া সেখানে চলে আসে আর তাদের সঙ্গে ফাইট শুরু করে দেয়। এই সুযোগে সোহানা তো পুলিশকে কল করে। তারপর লুকিয়ে লুকিয়ে সোহানা ওদের ভিডিও করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। সোহানা পুলিশকে সেই ভিডিওটা দেখায়, যার কারণে লু আর তার গুন্ডাদেরকে অ্যারেস্ট করা হয়। পরের সিনে আমরা দেখি ওরা দুজন পুলিশ স্টেশনে আসে। তখনই সেখানে মিস্টার ফ্যাংও আসে। এখানে লুসিয়া নিজের বাইক বিক্রি করা টাকা দিয়ে মিস্টার ফ্যাং এর সব লোন শোধ করে দেয় আর বলে, এখন থেকে আপনারা কেউ আর সুহানাকে বিরক্ত করবেন না। আসলে লুসিয়া তো ওই বাইকটা বিক্রি করেছিল সুহানার দাদির ট্রিটমেন্টের জন্য, কিন্তু ওনার অপারেশনের আগেই তো তিনি মারা যায়। আর এখন ওই টাকা দিয়ে সোহানার সব লোন পরিশোধ করে দেয়। এর ফলে সোহানা সব ঋণ থেকে মুক্তি পায়। ঠিক তখনই লুসিয়ার কাছে ওর আন্টির কল আসে। আন্টি বলে, গ্র্যান্ডপা হসপিটালে চেকআপের জন্য গিয়েছে, সে তোমাকে দেখতে চায়। তাই তিনি লুসিয়াকে দ্রুত হসপিটালে আসতে বলে। তারপর তো লুসিয়া সোহানাকে নিয়েই হসপিটালে আসে। সোহানা বাইরে লুসিয়ার জন্য ওয়েট করছিল। লুসিয়া যখন গ্র্যান্ডপার কাছে যায় তখন দেখতে পায় সেখানে আগে থেকেই ওর বাবা, আন্টি এবং মিস গুয়ান উপস্থিত ছিল। গ্র্যান্ডপার শুধু ব্লাড প্রেশারের সমস্যা হয়েছিল, কিন্তু ওর আন্টি আর বাবা তো তখনই ওনাদের প্রপার্টি ভাগাভাগির কথা বলছিল, যে কে কত শেয়ার পাবে সেগুলো ভাগ করে নেওয়ার আলোচনা করছিল। তখনই লুসিয়া এসে তার গ্র্যান্ডপার কথা জিজ্ঞাসা করে। এদিকে গুয়ান বাইরে সোহানাকে দেখতে পায়। তিনি আবারও তাকে খোঁচা দিতে থাকে আর বলে, তোমার উচিত নিজের ফিউচারের দিকে ফোকাস করা। লুসিয়া হয়তো আজকে তোমার সঙ্গে আছে, কিন্তু কালকে তোমার সঙ্গে নাও থাকতে পারে। দেখো, তোমার বাবাও কিন্তু আমাদের সঙ্গে ছিল না, শুধুমাত্র আমিই জানি আমি কিভাবে সার্ভাইভ করেছি। হয়তো তুমি ভাবছো আমি খুবই স্বার্থপর, কিন্তু তুমি এখন নিজের চোখেই দেখে নাও লুসিয়ার বাবা আর তার আন্টি কতটা স্বার্থপর। নিজের বাবার থেকেও কোম্পানির শেয়ারের প্রতি ওদের বেশি টান। এই কারণে বাবার অসুস্থতার কথা বলে তারা কোম্পানির শেয়ার নিয়ে টানাটানি করছে। ঠিক তখনই লুসিয়ার বাবা আর আন্টি রুম থেকে বের হয়ে আসে। তারা তো নিজেদের প্রপার্টি নিয়ে ঝগড়া করতে থাকে। লুসিয়ার বাবা বলে, তুমি যাই করো না কেন কোম্পানি আমার নামেই হবে, কারণ আমার ছেলের নামেও কোম্পানিতে শেয়ার আছে আর সেটা ভবিষ্যতে আমারই হবে। তখনই মিস লান বলে, তোমার ছেলে তোমাকে সেই শেয়ার দিবে কিনা সেটাই তো সন্দেহ। এইসব দেখার পর সুহানার তো লুসিয়ার জন্য খুবই খারাপ লাগে, কারণ তাদের ফ্যামিলিতে মানুষের থেকে টাকার মূল্যই বেশি ছিল। যাই হোক, তারপর সুহানার লুসিয়া লাঞ্চে যায়। সেখানে সুহানা জানতে পারে পরের দিন লুসিয়ার বাবার আর গুয়ানের ওয়েডিং সেরিমনি হবে। সুহানা বলে, তোমার কি রাগ হচ্ছে না? আমি শুনেছিলাম তুমি তো সেরিমনির বিপক্ষে ছিলে, আগে তো এসব নিয়ে তোমার খুবই রাগ হতো। লুসিয়া বলে, কিন্তু এখন আমি এসব নিয়ে একদমই ভাবি না, কারণ এখন আমার ভাবার জন্য আমার লাইফে একজন স্পেশাল মানুষ আছে। যাই হোক, পরের দিন আমরা তাদের সেরিমনির সিন দেখতে পাই। অনেক বড় করে বিয়ের আয়োজন করা হয়েছে। শহরের নামি দামি অনেক লোকই সেখানে এসেছে। মিস গুয়ান তো এই দিনের জন্যই অপেক্ষা করছিল, কিন্তু বিয়ের ফাংশন শুরু হওয়া মাত্রই সেখানে সুহানা চলে আসে। সুহানাকে গার্ডরা থামানোর চেষ্টা করে, কিন্তু সুহানা কোনো বাধাই মানে না। সে সরাসরি গুয়ানের সামনে যায়। সুহানাকে হঠাৎ করে সেখানে দেখে গুয়ান একটু ভয় পেয়ে যায়। এবার সুহানা এসে অনেক রাগ দেখিয়ে বলে, তুমি আমার গ্র্যান্ডমার ফিউনালে কেন যাওনি? আমার বাবা মারা গিয়েছিল শুধুমাত্র তোমার জন্য। তুমি আমার বাবাকে বাঁচানোর চেষ্টা পর্যন্ত করনি। আসলে কিছুক্ষণ আগেই সুহানা জানতে পেরেছে যে সুহানার বাবার মৃত্যুর পিছনে তার মাই দায়ী, কারণ তার বাবার টাকা থাকা সত্ত্বেও সেই টাকা তিনি তার বাবার চিকিৎসার জন্য দেননি। চিকিৎসা করতে না পেরে তার বাবা ধীরে ধীরে মারা যায়। তো এবার সুহানা তো সে ক্ষোভ থেকে বলতে থাকে, তোমার কাছে আমার বাবা টাকা ছিল, কিন্তু তুমি আমার বাবার ট্রিটমেন্টের জন্য কোনো টাকাই দাওনি। তুমি কেন বাবাকে বাঁচানোর চেষ্টা করলে না? গুয়ান তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর রেগে গিয়ে বলে, কি আজে বাজে কথা বলছো? সুহানা বলে, আমার গ্র্যান্ডমা মারা যাওয়ার আগে তুমি তার সঙ্গে দেখা করতে হসপিটালে গিয়েছিলে। সত্যি করে বলো, তুমি গ্র্যান্ডমাকে কি বলেছিলে যে হুট করে গ্র্যান্ডমা ওনার ট্রিটমেন্ট করাই বন্ধ করে দিল? আমার কাছ থেকে গ্র্যান্ডমা কি লুকিয়েছিল? গুয়ান দেখতে পায় আশেপাশের সব গেস্ট তাদের কথাগুলো শুনছিল। তাই সে রেগে গিয়ে বলে, আমি তোমার পড়াশোনার খরচ বন্ধ করেছি, কারণ তুমি ঠিকমতো পড়াশোনা করছো না। আর এখন এসে তুমি আমার নামে আজে বাজে কথা বলছো। গুয়ান তো গার্ডদেরকে অর্ডার দেয় এখনই তাকে বের করে দিতে, কিন্তু তখনই সেখানে লুসিয়া চলে আসে আর রেগে গিয়ে বলে, তোমার সাহস হয় কি করে ওকে টাচ করার? লুসিয়ার বাবা তখন লুসিয়াকে বলে, এখানে কোনো সিন
সিন ক্রিয়েট করো না। কিন্তু লুসিয়া তো কারোর কথাই শোনে না, সে সুহানাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পুরো ঘটনা দেখে সবাই তো প্রচন্ড শকড হয়ে যায় আর বুঝতে পারে মিস গুয়ানের মেয়ে হলো সুহানা। এসব দেখে মিস লান তো অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ লুসিয়ার বাবা নিজের ফ্যামিলির থেকে গুয়ানকে বেশি প্রাধান্য দিত। আর মিস লান তো গুয়ানের এই সিক্রেট অনেক আগেই জেনে গিয়েছিল, শুধু লুসিয়ার বাবাই জানতো না। অন্যদিকে লুসিয়া সুহানাকে নিয়ে তার মায়ের বাসায় চলে আসে। সেখানে লুসিয়া একটা ক্যানভাসের মধ্যে রং ছুঁড়ে মারে আর বলে, আমি এভাবেই নিজের রাগ শান্ত করি, এরকম করলে আমার অনেক হালকা লাগে, তুমিও ট্রাই করতে পারো। লুসিয়ার কথা মতো সুহানাও একইভাবে ক্যানভাসে রং ছুঁড়ে মারে। তারপর সুহানা অনেক বেশি ইমোশনাল হয়ে লুসিয়াকে বলে, আমার মা চাইলেই আমার বাবাকে বাঁচাতে পারতো, কারণ আমার বাবার ইন্স্যুরেন্সের টাকা ছিল, কিন্তু আমার মা বাবার ট্রিটমেন্টই করেনি, নিজের স্বার্থের কথা ভেবেছে। ওনার জন্যই আমার বাবা গ্র্যান্ডমা সবাই আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিছুদিন পর তুমিও তো বিদেশে চলে যাবে, তখন আমি পুরোপুরি একা হয়ে যাব। কথাটা শুনে লুসিয়া তো একদম স্যাড হয়ে যায়। তারপর সে সুহানাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি অনেক আগেই ডিসিশন নিয়েছি, আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো, আমরা একসঙ্গে দুজনের স্বপ্নগুলো পূরণ করব। অন্যদিকে আমরা দেখি লুসিয়ার বাবা তো এইসব কিছু জেনে অনেক রেগে যায় আর গুয়ানের সঙ্গে কোনো কথা না বলে সে পার্টি থেকে চলে যায়, অর্থাৎ তাদের বিয়েটা ক্যান্সেল হয়ে যায়। পরের দিন সকালে সোহানার যখন ঘুম ভাঙে তখন সে বাসার মধ্যে কোথাও লুসিয়াকে দেখতে না পেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর বাইরে এসে লুসিয়াকে খুঁজতে থাকে, কিন্তু তখনই সে দেখতে পায় লুসিয়া ওর জন্য ফুল নিয়ে এসেছে। সোহানাকে এতটা আপসেট দেখে লুসিয়া জিজ্ঞাসা করে, তুমি কি ভয় পেয়েছিলে? সোহানা বলে, প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না, আমি আসলে অনেক বেশি ভয় পেয়েছিলাম। লুসিয়া বলে, আরে আমি তো কোথাও যাইনি, আমি তোমার মন ভালো করার জন্য ফুল কিনতে গিয়েছিলাম। সোহানা বলে, ফুলগুলো আমি যত্ন করে রেখে দিব। যাই হোক, পরের সিনে আমরা দেখি লুসিয়া তার গ্র্যান্ডপার সঙ্গে এসে দেখা করে আর বলে, গ্র্যান্ডপা আমি তো বিদেশে যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই, এখানে আমার স্টাডি কন্টিনিউ করতে চাই। ঠিক তখনই ওর বাবা এসে ওদের কথাবার্তা শুনতে পায়। এইসব শুনে তিনি তো প্রচন্ড রেগে যায় আর বলে, তুমি তো বলেছিলে তুমি বিদেশে চলে যাবে, এখন আবার কেন এ কথা বলছো? তুমি যেহেতু আগে বলেছিলে তোমাকে যেতেই হবে। লুসিয়া বলে, না, আমি আমার ডিসিশন চেঞ্জ করেছি, আমি কোনোভাবেই বিদেশে যাব না। বাবা বলে, সিরিমনিতে সুহানা এসে যে সিনক্রেটটা করেছে এর জন্য আমি কখনোই ওকে ক্ষমা করব না। তুমি কি চাও আমি ওর কিছু করে ফেলি? এই শুনে লুসিয়া তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই ওর বাবা বলে ওঠে, তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি সুহানার কোনো ক্ষতি করব না। আমার এখন ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তোমার আমার সঙ্গে যেতে হবে। লুসিয়া তখন রাজি হয়ে যায়, কিন্তু এরপর ও দেখতে পায় ওর বাবা তাকে বাসায় নিয়ে এসেছে আর ওর কাছ থেকে ফোনটাও ছিনিয়ে নেয়। তারপর লুসিয়াকে একটা রুমে আটকে রাখা হয়। ওর রুমের বাইরে অনেক গার্ড পাহারা দিতে থাকে যাতে সে বাসা থেকে বের হতে না পারে। বাবা বলতে থাকে, কিছুদিন পর আমি তোমাকে এখান থেকে বিদেশে পাঠিয়ে দিব, আমার কথা মতো তুমি ফাইন্যান্স নিয়ে স্টাডি করবে। এভাবেই লুসিয়া ও নিজের বাসায় এক প্রকার কয়েদির মতো আটকা পড়ে যায়। অনেক চেষ্টা করেও সে বাসা থেকে বেরই হতে পারছিল না, কারোর সঙ্গে কন্ট্রাক্ট পর্যন্ত করতে পারছিল না, কারণ ওর ফোনটাও বাবা নিয়ে গিয়েছিল। এদিকে সুহানা লুসিয়ার সঙ্গে কোনো কন্ট্রাক্ট করতে না পেরে অনেক বেশি টেনশনে পড়ে যায়। তারপর লুসিয়ার বন্ধু ফ্যাংকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে ফ্যাং বলে, আমার সাথে তোর কোনো যোগাযোগই হয়নি, নিশ্চয়ের বাবা ওকে বাসার মধ্যে বন্দি করে রেখেছে, কারণ আগেও ওর বাবা এরকম করত, ওর কাছ থেকে ফোন নিয়ে যেত তারপর রুমে বন্দি করে রাখতো। সুহানা বলে, এরকমটা আমি হতে দিব না, এবার আমি অবশ্যই তাকে সাহায্য করব। তখনই জিয়াং আবার ওদের কথা শুনতে পায় আর বলে, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। যেহেতু জিয়াং লু ফ্যামিলির ছেলে ছিল সেহেতু ওই বাসায় যাওয়ার রাইট তারও ছিল। তারপর জিয়াং ওই বাসায় আসে আর লুকিয়ে লুকিয়ে সুহানাও ওর পিছু পিছু ঢুকে পড়ে। আগে ওই বাসায় থাকার কারণে সে তো লুসিয়ার রুমটা চিনত। তারপর সুহানা লুসিয়ার রুমের দিকে কিছু পাথর ছুঁড়ে মারে। সুহানাকে সেখানে দেখে লুসিয়া তো প্রচন্ড শকড হয়ে যায় আর বলে, তুমি এখান থেকে চলে যাও। সুহানা বলে, আমি যখন এখানে এসেই পড়েছি তোমাকে সঙ্গে নিয়েই যাব। অন্যদিকে জিয়াং তো বাসার ভিতরে ঢুকে পড়ে। তখনই ওর বাবা জিয়াংকে দেখে একটু অবাক হয়ে যায় আর বলে, হঠাৎ করে তুমি এখানে কেন এসেছো? জিয়াং বলে, আপনার দেওয়া গিফটটা আমি ফেরত দিতে এসেছি, খুব শীঘ্রই আমরা এ শহর ছেড়ে অন্য শহরে চলে যাব, তারপর আর লু ফ্যামিলির সঙ্গে আমি কোনোদিনই যোগাযোগ রাখবো না। বাবা বলে, সামান্য এই কথাটা বলার জন্য তুমি বাসা পর্যন্ত চলে এসেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তারপর তিনি জিয়াংকে ড্রিঙ্কস অফার করে আর বলে, যাই হয়ে যাক না কেন আমি তো তোমার বায়োলজিক্যাল বাবা। তারপর তিনি জিয়াংকে বেশ কিছু আইডিয়া দিতে থাকে
থাকে আর বলে, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করছো? তোমার আর্কিটেকচার চুজ করা উচিত। আমি তো রিয়েল এস্টেট বিজনেস করছি, তুমি আর্কিটেকচার নিয়ে পড়াশোনা করলে আমার বিজনেস তুমি সামলাতে পারবে। তিনি আরো বলে, আমি তোমার উপর বিশ্বাস রাখি, তুমি জীবনে ভালো কিছু করতে পারবে। আমি চাই কখনোই যেন তুমি লুসিয়ার মতো না হও, কারণ এই ছোট বয়সে সে প্রেমের জন্য নিজের জীবনটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। হঠাৎ করেই তখন ওরা ফায়ার অ্যালার্মের সাউন্ড শুনতে পায়। আসলে সেটা সুহানাই বাজিয়েছিল। ফায়ার অ্যালার্ম শুনে গার্ডেরা সবাই ছুটে যায় লুসিয়ার রুমের দিকে। লুসিয়া তখন ওদেরকে দেখে বলে, আমি তো ঠিক আছি, তোমরা গিয়ে তোমাদের বসকে চেক করো, ওনার কিছু হয়ে গেল নাকি। গার্ডেরা তখন লুসিয়ার বাবাকে খুঁজতে থাকে। এই সুযোগে লুসিয়া তো নিজের ফোনটা নিয়ে সুহানার সঙ্গে বাসা থেকে বের হয়ে যায়। একটু পর গার্ডেরা লুসিয়াকে দেখতে পেয়ে ওর পিছু নেয়, কিন্তু তার আগেই সুহানা আর লুসিয়া সেখান থেকে পালিয়ে যায়। তারপর লুসিয়ার বাবা যখন জানতে পারে লুসিয়া বাসা থেকে পালিয়ে গিয়েছে, তখন উনি অনেক বেশি রেগে যায়। আর সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখতে পায় বাসায় সুহানা এসেছিল এবং সুহানার সঙ্গে লুসিয়া পালিয়েছে। উনি সুহানার উপর আরো বেশি রেগে যায় আর গার্ডদেরকে বলে, যেভাবেই হোক এই মেয়েকে খুঁজে বের করো। জিয়াং বলে, এখানে সুহানার তো কোনো দোষ নেই। এই কথা শুনে বাবা তো আরো বেশি রেগে যায় আর বলে, তার মানে কি তুমি লুসিয়াকে সাহায্য করছো? জিয়াং এর সঙ্গে প্রচন্ড রাগারাগি করে আর বলে, কালকে আমার ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, আমার সঙ্গে লুসিয়ারও যাওয়ার কথা ছিল, কিন্তু তোমার জন্য আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে গিয়েছে। এখন তো লুসিয়া নেই, তাই লুসিয়ার বদলে তুমি আমাকে সাহায্য করবে। আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, বাবা হিসেবে অর্ডার দিচ্ছি। অন্যদিকে আমরা সুহানা আর লুসিয়াকে দেখতে পাই। ওরা তো এই শহর ছেড়ে অন্য একটা শহরে চলে আসে, তারপর বরফ পরে এমন একটা জায়গায় গিয়ে সময়টাকে উপভোগ করতে থাকে। আসলে দুজনেরই ইচ্ছে ছিল একসঙ্গে স্নোফল দেখা। এখানে তো তারা স্নোফল দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয় আর মজা করতে থাকে। দুজনে অনেকটা সময় এখানে কাটায়। তারপর ওরা টিকিট কাউন্টারে আসে, কারণ এখান থেকে ওরা আরেকটা জায়গায় চলে যাবে। তারপর ওরা একসঙ্গে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, অনেক এনজয় করে, একসঙ্গে খুব ভালো ভালো সময় কাটায়, একদম মুক্ত পাখির মতো। ওদের বাধা দেওয়ার মতো কেউই ছিল না। সবকিছু দেখে মনে হচ্ছিল তারাই হলো এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তারপর ওরা একটা চার্চে আসে, সেখানে দেখতে পায় একটি কাপলের বিয়ে হচ্ছে। ওরা তো তখন সেই কাপলকে চিয়ার আপ করতে থাকে। হঠাৎ করেই সুহানা লুসিয়াকে বলে, চলো আমরা দুজন ডেট করি। এটা শুনে লুসিয়া প্রচন্ড শকড হয়ে যায় আর বলে, তুমি কি বললে? আমি তো তোমার কথা বুঝতে পারিনি। সুহানা বলে, চলো আমরা ডেট করি। এই কথা শুনে লুসিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়। তার মানে এখন থেকে ওরা দুজন ফাইনালি ডেট করবে। পরের সিনে আমরা ওদের দুজনকে আবারও চার্চে দেখতে পাই। সেখানে সুহানা আর লুসিয়ার বিয়ে হচ্ছিল। ওরা দুজন একসঙ্গে অনেক হ্যাপি ছিল, কিন্তু হঠাৎ করেই আমরা দেখি সুহানার ঘুম ভেঙে যায়। তার মানে এটা শুধুমাত্র একটা স্বপ্ন ছিল। অন্যদিকে আমরা দেখি লুসিয়ার বাবা জিয়াংকে নিয়ে একটা মিটিং এ আসে, যেখানে লুসিয়ার আসার কথা ছিল। জিয়াং এর তো পরার মতো কোনো স্যুটও ছিল না, তাই ওকে লুসিয়ার স্যুট পরিয়ে দেওয়া হয়। এমনকি ওর পায়েও লুসিয়ার জুতাই ছিল, কিন্তু স্যুটার জুতো কোনোটাই ওর ঠিক মতো ফিট হচ্ছিল না, যার কারণে সে খুবই আনকমফোর্টেবল ফিল করছিল। কিন্তু আজকের মিটিং এ জিয়াং খুব স্মার্টলি কথা বলে, এমনকি ওর বাবার বিজনেস নিয়েও খুব ভালো কিছু পরামর্শ দেয়। এতে বাবা তো জিয়াং এর উপর অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এদিকে আমরা সুহানা আর লুসিয়াকে দেখি। লুসিয়া সুহানাকে খুবই লাক্সারিয়াস একটা হোটেলে নিয়ে আসে, কারণ আজকের রাতটা তারা এখানেই থাকবে। কিন্তু ওরা যখন রুম বুক করতে যায়, তখন লুসিয়ার কার্ড ডিক্লাইন্ড হয়ে যায়। এত একটু অবাক হয়ে যায়। তারপর একে একে ওর বাকি সব কার্ডগুলো চেক করে আর বুঝতে পারে ওর বাবা ওদের সব কার্ড সুইচ করে দিয়েছে। এইটা শুনে সুহানা একটু আপসেট হয়ে যায় আর বলে, চলো আমরা নর্মাল একটা হোটেলে গিয়ে উঠি। পরের সিনে আমরা জিয়াংকে দেখি। ওর মুড অনেক বেশি খারাপ ছিল, কারণ আজকে লুসিয়াকে যেখানে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে আর লুসিয়ার জায়গায় তাকে রিপ্লেস করা হয়েছে। এতে জিয়াং এর খুবই রাগ হয়। ঠিক তখনই আমরা দেখতে পাই ওর মা একজন মহিলাকে ওদের বাসাটা দেখাচ্ছে বিক্রি করার জন্য, আর বলছে কিছুদিন পর আমি আর আমার ছেলে অন্য শহরে শিফট হয়ে যাব। এটা শুনে জিয়ানের আরো রাগ হয়। ও বাসার ভিতরে ভাঙচুর শুরু করে দেয় আর বলতে থাকে, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আসলে ও অনেক বেশি ইনসাল্ট ফিল করছিল। ওর বাবা এত বড় লোক হওয়ার পরও ওর জীবনটা কেন এমন হলো? সবাই কেন এখনো ওকে অ্যাকসেপ্ট করতে পারছে না? এখনো কেন সবাই তাকে ইলিগেল ছেলে মনে করে?
অন্যদিকে আমরা লুসিয়াকে দেখি, ও নিজের বাবার টাকা পয়সা সবকিছু ছেড়ে নিজের ভালোবাসার মানুষকে নিয়ে পালিয়েছে। ও নিজের ভালোবাসার মানুষের সঙ্গে অনেক বেশি খুশি ছিল, কিন্তু ওদের কাছে তেমন কোনো টাকাই ছিল না। তাই ওরা ভাবতে থাকে এখন ওদের ইনকাম করা শুরু করতে হবে। তারপর ওরা একটা গ্যারেজে আসে। লুসিয়া সেখানে স্টাফকে বলে, আমি যদি এখানে কিছু বাইক ঠিক করতে পারি তাহলে কি আপনি আমাকে আর বিনিময়ে টাকা দিবেন, আর আমি কি কম টাকার মধ্যে একটা বাইক নিতে পারবো? লোকটি প্রথমে ওদের ফ্রড মনে করে, কিন্তু সুহানা বোঝানোর চেষ্টা করে যে ওরা কোনো ফ্রড না। লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের কাছে কিছুটা কম দামে আমি একটা বাইক সেল করব। তারপর লুসিয়া ওনার কাজে সাহায্য করে, কয়েকটা বাইকও ঠিক করে দেয়, আর কিছু টাকা মিলিয়ে ওরা একটা বাইক কিনে নেয়। তারপর আবারও ওদের জার্নি শুরু হয়। একসঙ্গে ওরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ায়, অনেক ছবি তোলে, নিজেদের সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে রাখে। এভাবে তারা জার্নি করতে করতে একটা গ্রামে চলে আসে আর নিজেদের থাকার জন্য একটা বাসা খুঁজে নেয়। এখানে কাজের বিনিময়ে ওরা এ বাসায় থাকতে পারবে। সেখানে গিয়ে ওরা একটা কুকুর দেখতে পায়। তারপর দুজনে মিলে ডিসিশন নেয় তারা এই কুকুরটাকে পালবে। এভাবে ওদের নতুন একটা জীবন শুরু হয়। লুসিয়া তো কোনো কাজই ভালোভাবে পারতো না, কিন্তু সুহানার কাছ থেকে ও আস্তে আস্তে অনেক কাজ শিখে নেয়, এমনকি এখন তো রান্নাও করতে পারে। লুসিয়া ধীরে ধীরে নিজের নতুন জীবনের সঙ্গে অ্যাডজাস্ট করে নেয়। তারপর একদিন রাতে দুজন যখন একসঙ্গে ডিনার করছিল তখন হঠাৎ করে লুসিয়া বলে, আমি তোমার সঙ্গে প্রতিটা সামার এভাবেই কাটাতে চাই। সুহানা বলে, না আমি তো চাই না। এটা শুনে লুসিয়া তো অবাক হয়ে যায় আর বলে, কেন? সুহানা বলে, শুধু সামার নয়, বরং আমি তোমার সঙ্গে প্রতিটা ঋতুই কাটাতে চাই। এটা শুনে লুসিয়া অনেক খুশি হয়ে যায়। তারপর সুহানা বলে, আমি আবারও আমার স্টাডি শুরু করতে চাই। এবছর আমি আবারও অ্যাডমিশন টেস্ট দিব, এজন্য আমার কিছু বই কিনতে হবে। পরের সিনে ওরা দুজন লাইব্রেরিতে আসে কিছু বই কেনার জন্য। লুসিয়া বলে, আমিও আমার স্টাডি কন্টিনিউ করতে চাই, আমরা এখানে থেকে আমাদের দুজনের স্বপ্ন পূরণ করব। এই কথা শুনে সুহানাও খুশি হয়। তারপর আমরা দেখি লুসিয়ার আন্টি মিসলান লুসিয়ার সঙ্গে দেখা করতে এখানে আসে। আসলে লুসিয়ার ফোন অফ ছিল, তাই আন্টি ওর লোকেশন ট্র্যাক করে ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আন্টি লুসিয়াকে এই পরিবেশে দেখে একটু অবাক হয় আর বলে, তুমি এখানে কিভাবে থাকছো? ছোটবেলা থেকে তুমি কত লাক্সারিয়াস ভাবে বড় হয়েছো। লুসিয়া তার আন্টিকে বলে, আগে এটা বলো তুমি কেন এখানে এসেছো? আন্টি বলে, আমি তোমাকে ফিরিয়ে নিতে আসিনি, বরং তোমার খোঁজ খবর নিতে এসেছি। লুসিয়া বলে, আমি এখানে অনেক ভালো আছি। আন্টি বলে, এখান থেকে কবে ফিরে যাবে? লুসিয়া বলে, এখনো প্ল্যান করিনি। কিছুক্ষণ পর আমরা দেখি সুহানা আসে। সুহানাকে দেখে আন্টি বলে, আমার ছেলেটাকে তুমি কোথায় নিয়ে আসলে? আসলে প্রেমে পড়লে মানুষ পুরোপুরি বোকা হয়ে যায়। আন্টি লুসিয়াকে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সুহানার ফোনে একটি কল আসে। কলটা পেয়ে সুহানা তো একদম শকড হয়ে যায়। আসলে ওকে লুসিয়ার বাবা ফোন করেছিল। লুসিয়ার বাবা বলে, আমি ভালো করেই জানি তোমরা কোথায় আছো, এটাও জানি তুমি আমার ছেলেকে বাসা থেকে নিয়ে গিয়েছো। তুমি তো তোমার মায়ের মতোই চালাক। আমি মিস গুয়ানকে ভালো করেই চিনি, তুমি তো ওর মতোই হয়েছ। তারপর বলে, এখন আমাকে বলো তোমার কত টাকা দরকার? তুমি যত টাকা চাইবে আমি তোমাকে তত টাকা দিয়ে দিব, কিন্তু তুমি লুসিয়াকে বাসায় নিয়ে আসো। এই বলে তিনি ফোনটা রেখে দেয়। তবে সুহানা তো এবার ডিসিশন নিয়েছিল যে সে আর কোনোভাবেই লুসিয়াকে হার্ট হতে দিবে না, যার কারণে লুসিয়ার বাবা যত কথাই বলুক না কেন সুহানা ওনার কথায় রাজি হয় না। তবে লুসিয়ার বাবা যে তাকে কল করেছে এ ব্যাপারে সুহানা লুসিয়াকে কিছুই জানায় না। তারপর লুসিয়া সুহানাকে জানায়, আমরা যদি এখানে আমাদের পড়াশোনা করতে চাই তাহলে আগের স্কুল থেকে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে। এই কথা শুনে সুহানা তো একটু ভয় পেয়ে যায় আর বলে, আমি তো ওই শহরে আর ফিরতে চাই না। লুসিয়া বলে, এটা তো আমাদের কেরিয়ারের কথা, আমাদের অ্যাডমিশনের জন্য অবশ্যই সেখানে যেতে হবে। কিন্তু সুহানার তো খুবই ভয় হচ্ছিল। লুসিয়া বলে, আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। তারপর লুসিয়া সুহানাকে একটা জায়গায় নিয়ে আসে। জায়গাটা অনেকটা উঁচু ছিল। লুসিয়ার নিজেরও ভয় লাগছিল, কিন্তু সুহানার সামনে ও নিজেকে স্ট্রং দেখানোর চেষ্টা করে। সুহানা বলে, স্ট্রং দেখানোর দরকার নেই, আমি ভালো করেই জানি তুমি ভয় পাচ্ছ, তবে তুমি চোখ বন্ধ করে আমার হাতটা ধরে রাখো। তারপর সুহানা বলে, দেখো সামনের জায়গাটা কত সুন্দর, আমাদের ভবিষ্যৎটাও এরকমই সুন্দর হবে। কিছুক্ষণ পরই সেখানে স্নোফল শুরু হয়, যেটা দেখে ওরা দুজনই অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর দুজন একে অপরকে প্রমিস করে তারা সবসময় একে অপরের পাশে থাকবে। যাই হোক, পরের সিনে আমরা দেখি ওরা আবারও সেই শহরে ফিরে আসে আর ওদের স্কুলে যায় অ্যাডমিশনের জন্য কিছু ফাইল আর কাগজপত্র নিয়ে আসতে। এদিকে লুসিয়ার বাবা জানতে পারে লুসিয়া স্কুলে এসেছে। ওর বাবা তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবেই হোক লুসিয়াকে এই শহরের বাইরে আর বের হতে দেওয়া যাবে না। এদিকে লুসিয়া যখন ওর মায়ের বাসায় যেতে নেয় তখন আমরা দেখি ওর বাবার লোকেরা ওকে ব্ল্যাকমেল করতে থাকে।
থাকে। তারা বলে তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমরা সুহানার ক্ষতি করব। এটা শুনে লুসিয়া তো প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপরে লুসিয়ার বাবা তো তার সামনে আসে আর একটি এগ্রিমেন্ট পেপার দিয়ে বলে তোমার নামে যত শেয়ার আছে সেগুলো তুমি আমার নামে লিখে দিবে। তারপর তুমি যদি আর্টস নিয়ে পড়তে চাও তাহলে আমি পড়তে দিব, আমার কোনো সমস্যা নেই। আসলে লুসিয়ার বাবার তার শেয়ারগুলো দরকার ছিল, লুসিয়াকে নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই ছিল না। লুসিয়া তখন তার বাবাকে বলতে থাকে আমার মায়ের সঙ্গেও হয়তো আপনি এরকমটাই করেছেন, শুধুমাত্র বিজনেস ডিলের জন্যই বিয়ে করেছিলেন, টাকা পয়সা আর সম্পদের উপরই আপনার সবচেয়ে বড় ফোকাস, শুধুমাত্র আমার মাকে ইউজ করেছেন, আমি কখনোই আপনাকে মাফ করব না। লুসিয়া তো রেগে সেখান থেকে চলে যায়। লুসিয়া তখন রেগে চলে যেতে গেলে ওর বাবা তো প্রচন্ড রেগে যায়। লুসিয়া বলে আমার সাথে এত রাগারাগি করবেন না। লুসিয়া বলে আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি সবকিছু গ্র্যান্ডপাকে জানিয়ে দিব। এই বলে লুসিয়া চলে যায়। বাইরে আসার পর তার আবার মিস গুয়ানের সাথে দেখা হয়ে যায়। মিস গুয়ান লুসিয়াকে বলতে থাকে তুমি এতটা বোকা, তুমি এখনো বুঝতে পারছো না সুহানা তোমাকে ইউজ করছে, ও শুধুমাত্র আমার কথা শুনে তোমার কাছাকাছি গিয়েছিল। লুসিয়া বলে সুহানা আগে যা করেছে সব ওর ইচ্ছার বিরুদ্ধে করেছিল। তারপর লুসিয়া বাসায় এসে সুহানাকে বলে চলো আমরা আজকে রাতেই ব্যাক করব। সুহানা বলে না, আমাদের আরো কিছু কাগজ কালেক্ট করতে হবে আর এখনো প্যাকিং করাও বাকি আছে। সুহানাকে আপসেট দেখে লুসিয়া জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি আমার বাবার জন্য ভয় পাচ্ছ? সুহানা বলে আমরা যখন ওইখানে ছিলাম তখন তোমার বাবা আমাকে কল দিয়েছিল আর আমার সঙ্গে ডিল করতে চেয়েছিল। সরি, আমি তোমাকে সেটা বলিনি, আমি জানতাম এটা বললে তুমি টেনশন করবে। এখন একটু শান্ত হয়ে বসো, আমরা কাল সকাল সকাল চলে যাব। এদিকে জিয়াং জানতে পারে সুহানা এ শহরে এসেছে, তাই সঙ্গে সঙ্গে সে সুহানার সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞাসা করে তুমি আর লুসিয়া ঠিক আছো? সুহানা বলে হ্যাঁ, কিন্তু আমরা আবারও সেখানে ব্যাক করব। জিয়াং বলে আমি তোমাকে কখনই বলতে পারিনি, আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি। আচ্ছা তুমি কি আমাকে কখনো পছন্দ করনি? তুমি কি আমার সঙ্গে এখানে থাকতে পারবে না? এই শুনে সুহানা তো একদম শকড হয়ে যায়। সুহানা বলে তুমি আমার খুবই ভালো বন্ধু, আমি সবসময় তোমাকে নিজের ফ্রেন্ড হিসেবেই দেখেছি। এই কথা শুনে জিয়াং এর মনটা তো অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর যখন জিয়াং বাসায় আসে তখন দেখতে পায় ওর মা ওর বক্সটা বাইরে রেখে দিয়েছে। এটা দেখে সে তো রেগে যায়। জিয়াং বলে সবকিছু আপনার জন্যই হয়েছে, আপনার জন্যই আমাকে সবাই ইলিগেল ছেলে বলে। ওর মা তো তখন অনেক রেগে যায় আর বলে তুমি যেই হও না কেন তুমি আমার একমাত্র ছেলে, তুমি নিজেকে এত ছোট কেন মনে করো? জিয়াং তখন অনেক রেগে বাসা থেকে বের হয়ে আসে, তারপর ড্রিঙ্কস করতে থাকে। অন্যদিকে লুও জানতে পারে সুহানা এ শহরে এসেছে, সে তো সুহানার থেকে প্রতিশোধ নিতে চায়। পরের দিন সুহানা যখন জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয় তখনই লুয়াকে কিডন্যাপ করে নিয়ে যায় আর লুসিয়াকে কল করে বলে তোমার ভালোবাসার মানুষ তো এখন আমার কাছে, যদি ওকে বাঁচাতে চাও তাহলে এখনই এখানে চলে আসো। এই কথা শুনে লুসিয়া তো সাথে সাথে সেখানে চলে আসে। এখানে আসার পর গুন্ডারা তো তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। লু তখন ওকে ব্ল্যাকমেল করে বলে তুমি যদি এখানে কোনো মারামারি করো তাহলে আমি তোমার চোখের সামনে সুহানাকে শেষ করে ফেলবো। এই কথা শুনে লুসিয়া অনেক ভয় পেয়ে যায়। তখনই সুহানা লুসিয়াকে বলে তুমি এখানে কেন আসলে, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। লু তখন সুহানার গলায় ছুরি ধরে রাখে। এটা দেখে লুসিয়ার ভয় বাড়তে থাকে, ও বুঝতে পারছিল না এখন কি করবে। লু বলে আমি চাই তুমি আমার সামনে মাথা নত করো আর হাঁটু গেড়ে ক্ষমা চাও। লুসিয়াও সুহানাকে বাঁচানোর জন্য হাঁটু গেড়ে ক্ষমা চাইতে থাকে। তখনই আমরা দেখি লু তো পুরো ঘটনাটা ভিডিও করতে থাকে। ওরা লুসিয়াকে নিয়ে মজা করে আর বলে দেখো চায়নার সবচেয়ে বড় বিজনেসম্যানের ছেলে আমার সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছে। এদিকে সুহানা নিজের হাতে দড়ি খোলার চেষ্টা করতে থাকে। ওরা যখন লুসিয়াকে নিয়ে মজা করছিল তখনই লুসিয়া বলে ওঠে তোমরা আমার সঙ্গে যা ইচ্ছা তাই করো, কিন্তু সুহানাকে ছেড়ে দাও। এরই মধ্যে সুহানা তো নিজের হাতের দড়িটা খুলে ফেলে, তারপর পড়ে যাওয়ার নাটক করে নিচ থেকে বড় একটা ইট তুলে নেয় আর সুযোগ বুঝে লুয়ের মাথায় ইট দিয়ে আঘাত করে। এই সুযোগে লুসিয়াও ওদের উপর অ্যাটাক করে। তখনই লু অনেক বেশি রেগে গিয়ে সুহানাকে ছুরি দিয়ে আঘাত করতে যায়, তবে লুসিয়া সুহানাকে বাঁচানোর জন্য তার সামনে চলে আসে, ফলে ছুরির আঘাতটা লুসিয়ার বুকে লাগে। এটা দেখে সুহানা তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে তুমি এমনটা কেন করলে? বাকি গুন্ডারা তখন এই ঘটনা দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এত খারাপ সময়ের মধ্যেও লুসিয়া সুহানাকে প্রটেক্ট করে যাচ্ছিল। সুহানা তো তখন অনেক
অনেক বেশি কান্না করতে থাকে, কারণ লুসিয়ার এই অবস্থা শুধুমাত্র তার জন্যই হয়েছে। পরের সিনে আমরা দেখি সুহানা লুসিয়াকে হসপিটালে নিয়ে এসেছে। লুসিয়ার খবর শুনে ওর ফ্যামিলির সবাই ছুটে আসে। ওর এই কন্ডিশন কেউই মেনে নিতে পারছিল না। এদিকে সুহানাও পুরো শকের মধ্যেই ছিল। ওর চোখের সামনে এত কিছু হয়ে গেল, সে এখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে লুসিয়ার ফ্যামিলি তখন সুহানার উপর অনেক রাগারাগি করতে থাকে আর বলে সবকিছু তোমার জন্যই হয়েছে। তারপর গ্র্যান্ডপা সুহানার কাছে এসে বলে, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি ভালো করেই জানো তোমার দুনিয়া আর লুসিয়ার দুনিয়া পুরো আলাদা। তোমার সঙ্গে লুসিয়া থাকলে ওর লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে। তুমি সত্যি করে বলো আজকের এই অবস্থা কার জন্য হয়েছে? তুমি যদি ওকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে ওকে ভালোভাবে বাঁচতে দাও, ওকে নিজের লাক্সারিয়াস লাইফটা লিড করতে দাও, ওর জীবনটাকে আর রিস্কের মধ্যে ফেলো না। প্লিজ তুমি ওর লাইফ থেকে চলে যাও, তুমি চলে গেলেই সে সেফ থাকবে। ও এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে শুধুমাত্র তোমার জন্য। এইসব কথা শুনে সুহানার মনটা একদম ভেঙে যায়। সে ভিতর থেকে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। সুহানা তো বারবার গ্র্যান্ডপাকে সরি বলে রিকোয়েস্ট করছিল লুসিয়ার সুস্থ হওয়া পর্যন্ত তাকে এখানে থাকতে দেওয়ার জন্য, কিন্তু তারা সবাই বলছিল সুহানা যেন লুসিয়ার লাইফ থেকে চলে যায়। পরের সিনে আমরা দেখি সুহানা বাসায় এসে লুসিয়ার জন্য পরেজ রান্না করে হসপিটালে নিয়ে আসে, কিন্তু লুসিয়ার রুমে যাওয়ার ওর কোনো পারমিশন ছিল না। তখন একজন নার্সকে সে রিকোয়েস্ট করে যাতে তাকে ভিতরে ঢোকার পারমিশন দেওয়া হয়। নার্স বলে, আমি জানি তুমি ওর জন্য কতটা টেনশন করছো, কিন্তু আমাকে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে আমি যেন তোমাকে ভিতরে ঢুকতে না দিই। তুমি এই পরেজটা আমার কাছে দিয়ে যাও, আমি ওর জন্য ভিতরে নিয়ে যাব। সুহানা বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ লুসিয়ার যখন জ্ঞান ফিরবে আপনি আমাকে জানাবেন, আমি এখানে ওর জন্য ওয়েট করব। তারপর সুহানা বাইরে বসে লুসিয়ার জন্য ওয়েট করতে থাকে। এদিকে লুসিয়ার ট্রিটমেন্ট চলছিল। সুহানা বারবার লুসিয়ার খোঁজ নিচ্ছিল, ও ঠিক আছে কিনা সেটা জানতে চাইছিল। তখন সে জানতে পারে লুসিয়ার সার্জারি ঠিকমতোই হয়েছে, কিন্তু এখনো তার জ্ঞান ফিরেনি। এটা শুনে সুহানা আরো বেশি টেনশনে পড়ে যায়। তারপর রাতের বেলা লুসিয়ার ফ্যামিলির কেউই সেখানে ছিল না। তখন ওই নার্স এসে সুহানাকে বলে, লুসিয়ার জ্ঞান ফিরে এসেছে, এখন হসপিটালে কেউ নেই, তুমি চাইলে ভিতরে যেতে পারো। সুহানা যখন ভিতরে আসে লুসিয়ার এই অবস্থা দেখে সে অনেক বেশি কষ্ট পায় আর মনে মনে বলে, আমি কখনোই ভাবিনি আমার জন্য তোমার এরকম অবস্থা হবে। কিছুক্ষণ পর আমরা দেখি লুসিয়ার জ্ঞান পুরোপুরি ফিরে আসে। তখন সে দেখতে পায় সুহানা ওর পাশেই ঘুমিয়ে পড়েছে। সুহানাকে নিজের পাশে দেখে লুসিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সুহানার ঘুম ভেঙে যায়। লুসিয়া বলে, আরে তুমি তো খুব সুন্দর মতোই ঘুমাচ্ছিলে, আমি কি তোমাকে ডিস্টার্ব করলাম নাকি? সুহানা একটু রেগে বলে, তোমার জন্য আমার কত টেনশন হচ্ছিল তুমি জানো? লুসিয়া বলে, আরে এগুলো বাদ দাও, আমার তো এখন প্রচন্ড ক্ষুধা পেয়েছে। সুহানা বলে, আমি তো তোমার জন্য পরেজ বানিয়েছি, কিন্তু এখন তো এটা ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা দাঁড়াও, বাইরে থেকে কিছু নিয়ে আসি। লুসিয়া বলে, না, আমার জন্য যেটা বানিয়েছো আমি সেটাই খাবো, কারণ তোমার হাতের রান্না আমি প্রচন্ড মিস করছিলাম। সুহানা ওকে সে ঠান্ডা পরেজটাই খাইয়ে দেয়। ঠিক তখনই সেখানে লুসিয়ার গ্র্যান্ডপা আর মিস লান চলে আসে। ওদেরকে এখানে দেখে সুহানা তো একটু ভয় পেয়ে যায় আর সাথে সাথে সেখান থেকে চলে যেতে থাকে। তখন লুসিয়া ওকে থামিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? গ্র্যান্ডপা একটু রেগে গিয়ে বলে, তোমাকে না আমি নিষেধ করেছি এই রুমে আসতে, ওর থেকে দূরে থাকতে, তুমি আবারও এখানে এসেছো? লুসিয়া বলে, আমি চাই সুহানা আমার পাশে থাকুক, আমার খেয়াল রাখুক। গ্র্যান্ডপা তখন রেগে বলে, তোমাকে দেখার জন্য হসপিটালে ডক্টর আছে, অনেক নার্স আছে, এই মেয়েকে কেন থাকতে হবে? মিস লান তখন গ্র্যান্ডপাকে শান্ত করার চেষ্টা করে। লুসিয়া বলে, প্লিজ এখানে সুহানাকে থাকতে দাও। মিস লান বলে, হ্যাঁ, সুহানাকে ওর পাশে থাকতে দেওয়া উচিত, কারণ সুহানার জন্যই ওর এই অবস্থা হয়েছে, তাই ওর দেখাশোনা সুহানারই করা উচিত। এই বলে মিস লান গ্র্যান্ডপাকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। লুসিয়া তখন ওর আন্টিকে অনেক বেশি ধন্যবাদ জানায়। এরপর থেকে সুহানা তো লুসিয়ার অনেক বেশি কেয়ার করতে থাকে। এক সময় সুহানা ডক্টরকে জিজ্ঞাসা করে ওর সুস্থ হতে কতদিন লাগবে। ডক্টর বলে, টেনশন করো না, ও কিছুদিনের মধ্যে বাসায় ফিরতে পারবে। তারপর একদিন সুহানা লুসিয়ার পছন্দের খাবার রান্না করে নিয়ে আসে। সেটা দেখে লুসিয়া তো অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু সুহানা ভিতর থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে ভাবতে থাকে, আমি চলে গেলে লুসিয়া অনেক বেশি কষ্ট পাবে, আমি চাই না ওকে আর কষ্ট দিতে, কিন্তু আমি তো গ্র্যান্ডপাকে প্রমিস করেছি ও সুস্থ হওয়ার পরে আমি এখান থেকে চলে যাব, এখন আমি কি করব? পরের সিনে আমরা দেখি লুসিয়া সোহানাকে কল করে বলে, আজকে আমাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়া হবে, তুমি এখনো হসপিটালে আসোনি কেন? তুমি কি আমাকে নিতে আসবে না? সোহানা বলে, হ্যাঁ, আমি কিছুক্ষণ পরেই চলে আসব। এটা বলে সে কলটা কেটে দেয়। তারপরও লুসিয়ার দেওয়া পেন্ডেন্টটা খুলে রেখে দেয় আর ব্যাগ থেকে ওই উইশ কার্ডটা বের করে যেটা ওর দাদিমা ওর জন্য রেখে গিয়েছিল। ওই উইশ কার্ডটা মূলত লুসিয়ার জন্যই ছিল। সুহানা কার্ডটা লুসিয়ার বালিশের মধ্যে রেখে দেয়। তারপর লুসিয়ার বাসায় ওর যে জামা কাপড় ছিল সবগুলো গুছিয়ে সেখানে
সেখান থেকে নিয়ে চলে যায়। পরের সিনে সুহানা লুসিয়াকে নিতে হসপিটালে আসে। লুসিয়া জিজ্ঞাসা করে কি হলো, আজকে তোমার এত লেট হলো কেন? সুহানা তো তেমন কিছুই বলে না। তারপর সুহানা লুসিয়ার হেয়ার কাট করে দেয় আর বলে তোমার চুল এত বেশি লম্বা হয়ে গিয়েছে, এখন তো তোমার চোখই দেখা যাচ্ছে না। লুসিয়া বলে তুমি কিন্তু আমার চুলগুলো আবার নষ্ট করে দিও না। উপরে সুহানা লুসিয়ার সঙ্গে কথা বলল, ভিতরে ভিতরে সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। অত লুসিয়ার দিকে ঠিকমতো তাকাতে পর্যন্ত পারছিল না। সুহানাকে আপসেট দেখে লুসিয়া জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার? সুহানা বলে তেমন কিছুই না। পরের সিনে সুহানা আর লুসিয়া একটা জায়গায় আসে। এতদিন পর খোলা আকাশের নিচে আসতে পেরে লুসিয়া অনেক বেশি খুশি হয়ে যায়। হঠাৎ করে সুহানা লুসিয়াকে জড়িয়ে ধরে, কারণ সে ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়েছিল এবং সিদ্ধান্ত নিয়েছে খুব শীঘ্রই লুসিয়ার জীবন থেকে চলে যাবে। তারপর সুহানা লুসিয়াকে বলে চলো আমরা দুজন হাইড অ্যান্ড সিক গেম খেলি। তুমি চোখ বন্ধ করে 1 থেকে 10 পর্যন্ত গণবে, এর মধ্যে আমি লুকিয়ে পড়ব, তারপর তুমি আমাকে খুঁজে বের করবে। সুহানা লুকাতে চলে যায় আর লুসিয়া কাউন্ট শুরু করে দেয়। ওর কাউন্ট যখন শেষ হয় তখন লুসিয়া বলে আমি কিন্তু তোমাকে খুঁজতে আসছি। সুহানা তখন একটা জায়গায় লুকিয়েছিল, ও অনেক বেশি স্যাড ছিল। ঠিক তখনই জোরে জোরে বলতে শুরু করে তুমি আমার কাছে এসো না, আসলে আমি তোমাকে এতদিন মিথ্যে বলেছি, তোমার সাথে অভিনয় করেছি, আমি তোমাকে একদমই ভালোবাসি না, আমি তোমার লাইফে একদমই থাকতে চাই না, আমি এতদিন শুধুমাত্র গুয়ানের কথাতে টাকার জন্য তোমার সাথে ছিলাম। সুহানার মুখ থেকে কথাগুলো শুনে লুসিয়া তো পুরোপুরি শকড হয়ে যায়। ও চিৎকার করে সুহানাকে ডাকতে থাকে, কিন্তু সুহানা তো লুসিয়ার সেই ডাকের কোনো উত্তরই দেয় না। লুসিয়া চিৎকার করে বলে প্লিজ তুমি আমার সামনে আসো, তুমি আমাকে যা বলবে আমি তাই করব, তারপরও তুমি আমাকে ছেড়ে যেও না। কিন্তু সুহানা আবার বলতে থাকে এখান থেকে তোমাকে অন্য জায়গায় নিয়ে যাওয়াটা আমারই প্ল্যানের অংশ ছিল, কারণ আমার অনেক স্বপ্ন ছিল ওই জায়গাগুলো ঘুরে দেখার, আমার স্বার্থের জন্যই আমি তোমাকে ইউজ করেছি, আমি সত্যি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি চাই তুমি আমাকে ভুলে যাও। এই কথাগুলো শুনে লুসিয়া পুরোপুরি ভেঙে পড়ে। ও নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ও কখনো ভাবতেও পারেনি সুহানা ওর সাথে এরকমটা করবে। যাকে সে জীবনের থেকেও বেশি ভালোবাসে সে মানুষটা তাকে এভাবে ধোঁকা দিয়ে চলে যাবে, এটা তো সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সুহানাও কষ্ট পাচ্ছিল, কিন্তু তারপরও সে চলে যায়। তারপর বেশ কিছুদিন কেটে যায়। সুহানা আর লুসিয়ার মধ্যে কোনো কন্ট্রাক্টই হয় না, কারণ সুহানা লুসিয়ার সাথে কন্ট্রাক্ট করার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। লুসিয়া তো একদম পাগলের মতো হয়ে যায়। ফ্যাং ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লুসিয়া তো কারোর কোনো কথাই শোনে না। ঠিক তখনই সেখানে আমরা লিনা নামের একটা মেয়েকে দেখি। এখানে আমরা জানতে পারি লিনা অনেক আগে থেকেই লুসিয়াকে পছন্দ করত। আজকেও লুসিয়ার জন্য খুব সুন্দর একটা গান গায়, তারপর সবার সামনে লুসিয়াকে প্রপোজাল করে, কিন্তু লুসিয়া তো ওকে কোনো পাত্তাই দেয় না। ঠিক তখনই ও সুহানার পাঠানো একটা মেসেজ দেখতে পায়। সুহানা ওকে কিছু টাকা পাঠিয়েছে। মেসেজে বলা ছিল তুমি আমাকে 50,000 টাকা দিয়েছিলে, এখন আমার কাছে এইটুকু টাকাই ছিল, বাকি টাকাগুলো আমি পরে পরিশোধ করে দিব। মেসেজটা দেখে লুসিয়ার তো আরো বেশি রাগ হয় আর মনে মনে ভাবে সুহানা আমাকে এতটাই পর ভাবা শুরু করেছে, আমাদের সম্পর্কের সবকিছুকেই এখন টাকার হিসাব দিয়ে দেখছে। লিনা তখন লুসিয়াকে বলে আমি তোমাকে ডেট করতে চাই, তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? লুসিয়া তো সুহানার উপর রেগে ডেটে যেতে রাজি হয়ে যায় আর সুহানার পাঠানো টাকাগুলো অ্যাকসেপ্ট করে নেয়। পরের সিনে আমরা দেখি লুসিয়া লিনার সাথে ডেটে আসে। লুসিয়ার সাথে সেই কুকুরটাও আমরা দেখতে পাই, যেটাকে সুহানা আর লুসিয়া দুজন মিলে পালবে বলে ঠিক করেছিল। লিনা কুকুরটাকে আদর করতে চায়, কিন্তু কুকুরটা লিনাকে একদমই পছন্দ করে না। এখানে লুসিয়া লিনার সাথে তেমন কোনো কথাই বলছিল না, যেটা দেখে লিনা খুবই বিরক্ত হয় আর বলে তুমি তো অনেক বেশি বোরিং, তোমাকে তো আমার অনেক বেশি ভালো লাগতো, এই জন্যই তোমার সাথে ডেটে আসতে চেয়েছিলাম, ভেবেছিলাম তোমার সঙ্গে ডেট করলে ভালো লাগবে। কিন্তু লুসিয়া ওকে তেমন একটা পাত্তা দেয় না। ঠিক তখনই ফ্যাং লুসিয়ার জন্য একটা পার্সেল নিয়ে আসে, যেটা সুহানা পাঠিয়েছিল। সেখানে সুহানার একটা নোটবুকও ছিল। সুহানা লুসিয়ার জন্য কিছু নোটস পাঠিয়েছিল, যাতে ওর স্টাডি করতে সুবিধা হয়। লিনা নোটবুকটা দেখে বলে এর লেখাগুলো দেখে তো মনে হচ্ছে কোনো মেয়ে লিখেছে। তারপর লিনা সেখানে একটা ছবি দেখতে নেয়, কিন্তু লুসিয়ার সাথে সাথে ওর হাত থেকে নোটবুকটা কেড়ে নেয় আর বলে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। তারপর হঠাৎ করে লুসিয়া বলে আমি আর তোমার সঙ্গে ডেটে আসতে চাই না, আমি সবকিছু এখানেই শেষ করতে চাই। লিনা অবাক হয়ে বলে আচ্ছা তুমি কি আমাকে পছন্দ করো না? কি কারণে তুমি আমাকে রিজেক্ট করছো সেটা তো বলে যাবে। লুসিয়া বলে এসব রিলেশনশিপে টাইম দেওয়ার মতো সময় আমার হাতে নেই। লিনা তখন অনেক রেগে যায় আর বলে আমি তোমাকে যেমনটা ভেবেছি তুমি মোটেও তেমন না, তুমি নিজেকে যতটা হ্যান্ডসাম ভাবো তুমি ততটাও হ্যান্ডসাম না। এই ভুলে রিনা তো রেগে সেখান থেকে চলে যায়। তারপর আরো বেশ কিছুদিন কেটে যায়।
তারপর একদিন লুসিয়া যখন ঘুমাতে যায় তখন সে বালিশের মধ্যে শক্ত একটা কিছু অনুভব করে। সে যখন ওইটা চেক করতে যায় তখন এর ভিতরে একটা উইশ কার্ড পেয়ে যায়। লুসিয়া ভালো করেই বুঝতে পারে এই কার্ডটা সুহানাই তার জন্য রেখে গিয়েছিল। কার্ডটা দেখে লুসিয়া তো অনেকটা ইমোশনাল হয়ে পড়ে আর সাথে সাথেই সুহানাকে কল দেয়। অন্যদিকে আমরা সুহানাকে দেখি ও লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করে লুসিয়ার ফোন দেখে সুহানা তো বেশ অবাক হয়। তারপর সুহানা কলটা রিসিভ করলে তারা দুজনের কেউই তো কথা বলতে পারছিল না। লুসিয়া সেই উইশ কার্ডের লেখা কথাগুলো পড়তে থাকে, যেখানে লেখা ছিল আমি চাই তুমি ভালো থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি তোমার লাইফটা খুব ভালোভাবে উপভোগ করো। এগুলো পড়ে লুসিয়া বলতে থাকে এই উইশ কার্ডে তো লেখা আছে আমি যাতে ভালো থাকি, কিন্তু তুমি আমার সাথে এমনটা কেন করলে সুহানা? আমাকে একা ফেলে দিয়ে কেন চলে গেলে? প্লিজ তুমি আমাকে শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, প্লিজ তুমি ফিরে এসো, আমি আগের সব কথা ভুলে যাব, তোমাকে ক্ষমা করে দিব। সুহানা তো নিজেকে অনেক কষ্ট করে কন্ট্রোল করে আর বলে আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আসলে আমি তোমাকে ভালোবাসি না। সুহানার মুখ থেকে এই কথাটা শুনে লুসিয়া অনেক বেশি কান্না করতে থাকে। ও নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না। তারপর অনেক কষ্ট করে ও নিজেকে শান্ত করে বলে আচ্ছা ঠিক আছে, আমি চাই না এরপর আর আমাদের দুজনের কখনো দেখা হোক, তুমি প্লিজ কখনোই আমার সামনে আসবে না, আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না, তুমি আমার সামনে এলে অবশ্যই আমি তোমাকে হার্ট করব। এই বলে লুসিয়া তো ফোনটা কেটে দেয়। এদিকে সুহানাও তো অনেক বেশি স্যাড হয়ে যায়, কারণ সে নিজেও মন থেকে লুসিয়ার সাথেই থাকতে চায়। এখান থেকে সিনটা আবারও 2017 সালে চলে যায়, যেখানে আমরা দেখতে পাই সুহানা খুব ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে আর ওর জীবন নতুন করে শুরু করেছে। সুহানা তখন দৌড়ে ছাদে আসে আর সেখানে এসে ওর পুরনো মেমোরিগুলোর কথা মনে করতে থাকে। ও ভাবতে থাকে বড় হওয়া মানে হলো আমাদের নিজেদের স্বাধীনতা আর ভালোবাসাকে স্যাক্রিফাইস করতে হয়। এখান থেকে গল্প আবারও 2026 সালে চলে আসে, যেখানে আমরা দেখতে পাই সুহানা অনেক ভালো একটা পজিশনে চলে এসেছে। ও বক্সিং নামের একটা কোম্পানিতে চাকরি করে। আজকে ও টেনিস খেলতে একটা টেনিস ক্লাবে আসে, সেখানে একজন লোকের সাথে ওর দেখা হয়। লোকটি মূলত একজন সিনিয়র অফিসার ছিল। সুহানার সাথে তাদের কোম্পানির একটা প্রজেক্ট নিয়ে ওর মিটিং হওয়ার কথা ছিল, কিন্তু ওই লোকটি জানতোই না সুহানা আসলে কোন কোম্পানিতে জব করে। সুহানা তখন নিজের টেনিসের স্কিল দেখিয়ে লোকটিকে ইমপ্রেস করার চেষ্টা করে। লোকটিও সুহানার স্কিল দেখে বেশ ইমপ্রেস হয়ে যায়। তারপর সুহানা নিজের পরিচয় দেয় আর বলে আজকে আমার একটা খুব বড় প্রজেক্টের মিটিং আছে, এই প্রজেক্টটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই বলে সুহানা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই ওই লোকটির ছেলে তার বাবার সাথে ওই প্রজেক্ট নিয়ে কথা বলতে আসে। সে মূলত সুহানাদের গ্রুপকে প্রজেক্টটা না দিয়ে অন্য একটা গ্রুপকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ঠিক তখনই ওই লোকটি সেখানে চলে আসে আর নিজের ছেলেকে বলে তুমি যাচাই না করে কিভাবে এই প্রজেক্ট হ্যান্ড ওভার করছো। লোকটি তো প্রজেক্টটা সুহানাদের কোম্পানিকেই দিয়ে দেয়, যেটা দেখে সুহানার ম্যানেজার অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি সুহানা আসলে আগে থেকে প্ল্যান করে টেনিস ক্লাবে গিয়েছিল। ও জানতো কিভাবে ওই লোকটাকে ইমপ্রেস করতে হবে যাতে করে প্রজেক্টটা ওদের কোম্পানি পায়। সুহানা সত্যি অনেক চালাক ছিল আর নিজের বুদ্ধি আর পরিশ্রমের মাধ্যমেই ও এত ভালো একটা পজিশনে আসতে পেরেছে। ও খুব সুন্দরভাবে নিজের ক্যারিয়ার আর জীবনের সবকিছু সামলে আজ এই জায়গায় পৌঁছেছে। পরের সিনে আমরা দেখি সুহানা এয়ারপোর্টে আসে একজনকে রিসিভ করতে। ও ফোনে জিজ্ঞাসা করে তুমি কি পৌঁছে গিয়েছো? তারপর বলে ওয়েট, আমি তো তোমাকে দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা লুসিয়াকে দেখতে পাই। লুসিয়াও ফোনে কথা বলছিল আর বলে আমিও তোমাকে দেখতে পেয়েছি, কিন্তু তখন আমরা বুঝতে পারি দুজনে আসলে আলাদা মানুষের সাথে কথা বলছিল। সুহানা তো আজকে জিয়াংকে রিসিভ করতে এয়ারপোর্টে এসেছিল। এত বছর পরও ওদের ফ্রেন্ডশিপ আগের মতোই আছে। জিয়াং আর সুহানা একসাথে কথা বলতে থাকে। এখানে আমরা জানতে পারি জিয়াং এখন অন্য একটা কোম্পানিতে জব করে, তবে খুব শীঘ্রই ওর বাবার কোম্পানিতে জয়েন করবে। সেখান থেকে শুরু হবে নতুন একটা কম্পিটিশন, কারণ সুহানা এখন যে কোম্পানিতে কাজ করে সেটা জিয়াং এর বাবার কোম্পানির রাইভাল কোম্পানি। দুটো কোম্পানির মধ্যে বেশ হাড্ডাহাড্ডি কম্পিটিশন চলছে। অন্যদিকে আমরা ফ্যাংকে দেখতে পাই ও এখন একটা অনেক বড় কোম্পানিতে জব করছে আর একই সাথে ও লুসিয়ার সাথেও রয়েছে। মূলত লুসিয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবেও ও লুসিয়াকে সবকিছুতে সাহায্য করে। লুসিয়া অনেকদিন পর চায়নায় ফিরে এসেছে। রাতের বেলা আমরা দেখি লুসিয়া ঘুমের মেডিসিন নেয়। আসলে ওর রাতে ঠিক মতো ঘুমাতেই পারতো না, তাই সবসময় ওকে মেডিসিন নিতে হতো। আসলে এত বছরও লুসিয়া সুহানাকে ভুলতে পারেনি। পরের দিন সকালে ফ্যাং লুসিয়াকে একটা আর্ট এক্সিবিশনের কথা বলে। মূলত বিদেশ থেকে লুসিয়া চায়না এসেছে ওই আর্ট এক্সিবিশনে অংশগ্রহণ করার জন্য। তবে এক্সিবিশন শেষ হওয়ার পর সে আবারও বিদেশে ফিরে যাবে।
এদিকে সুহানা আর জিয়াংকে দেখা যায় ওরা দুজন তাদের পুরনো স্কুলে আসে। সেখানে আসার পর দুজনেই পুরনো কিছু মেমোরি মনে পড়ে যায়। ওরা কিছু ফুলও নিয়ে এসেছিল। স্কুলে এসে সুহানা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ ওদের সবকিছু শুরু তো এখান থেকেই হয়েছিল। সুহানা চাইলেও কখনোই এই মেমোরিগুলো ভুলতে পারবে না। সুহানার লাইফে অনেক কষ্ট, দুঃখ আর স্ট্রাগল ছিল, কিন্তু লুসিয়া ওর লাইফে আসার পর যেন ওর জীবনটা পুরোপুরি রঙিন হয়ে গিয়েছিল। লুসিয়া সবসময় সুহানাকে হ্যাপি রাখার চেষ্টা করত, কিন্তু সুহানা লুসিয়াকে শুধু কষ্টই দিয়ে গিয়েছে। লুসিয়া যদি জানতো সুহানা একদিন ওকে এত বেশি কষ্ট দিবে, তাহলে কি ও কখনো সুহানাকে নিজের লাইফে এন্ট্রি নিতে দিত? ও কি কখনো সুহানাকে ভালোবাসতো? আর এই সিনটাই আমরা ড্রামার শুরুতে দেখেছিলাম। ঠিক তখনই জিয়াং এসে সুহানাকে বলে, আমার কিছু কাজ আছে, আমাকে এখনই যেতে হবে। সুহানা বলে, আমি এখানে আরো কিছুক্ষণ থাকতে চাই। কোনো সমস্যা নেই, তুমি চলে যাও। তারপর জিয়াং সেখান থেকে চলে যায়। সুহানা যখন চারপাশে ঘুরে ঘুরে স্কুলটা দেখছিল, তখনই আমরা লুসিয়াকেও সেখানে দেখতে পাই। ফ্যাংকে নিয়ে লুসিয়াও এই জায়গার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে লুসিয়া তো ফ্যাংকে গাড়ি থামাতে বলে, কারণ সে নিজেও স্কুলটা একটু ঘুরে দেখতে চায়। গাড়ি থেকে নেমে লুসিয়া দৌড়ে স্কুলের ভিতরে ঢুকে পড়ে। তারপর ও ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে কিছুক্ষণ আগে সুহানা বসেছিল, কিন্তু সুহানা একটু আগে সেখান থেকে চলে গিয়েছিল, ফলে তাদের আর দেখা হয় না। লুসিয়া তখন পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়। যাওয়ার সময় ওর মনে হয় ওর পিছন দিয়ে যেন মাত্রই কেউ হেঁটে গেল, কিন্তু যখন ও পিছনে তাকায় তখন সেখানে আর কাউকেই দেখতে পায় না। লুসিয়া জানতো না কিছুক্ষণ আগেই সুহানা ঠিক এই জায়গাতেই ছিল। তারপর লুসিয়া সেই জায়গায় এসে দাঁড়ায় যেখানে তার সোহানার সঙ্গে প্রথম দেখা হয়েছিল। পুরো জায়গা জুড়ে তার আর সোহানার কত স্মৃতি জড়িয়ে আছে। এইসব ভাবতে ভাবতে লুসিয়ার মনটা তো প্রচন্ড খারাপ হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই সেখানে জিয়াং আসে আর সোহানাকে বলে, চলো, তোমার তো এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে। তারপর দুজন কথা বলতে বলতে সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন আমরা দেখি আজকে একটা বোর্ড মিটিং ছিল। এখানে আমরা মিস লানকেও দেখতে পাই। এখন তো উনি লুসিয়ার বাবার সবচেয়ে বড় কম্পিটিটর। দুজনের কোম্পানির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মূলত কোম্পানির নেক্সট সিইও কে হবে সেটা নিয়ে এখন সবচেয়ে বড় প্রতিযোগিতা। অন্যদিকে আমরা লুসিয়াকে দেখতে পাই। সে তার গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে। গ্র্যান্ডপা জিজ্ঞাসা করে, তুমি এখানে কতদিনের জন্য এসেছো? লুসিয়া বলে, আসলে আমি চায়নায় এসেছি একটা আর্ট এক্সিবিশনের জন্য, আর হ্যাঁ, এবার আমি বেশ কিছুদিন চায়নাতে থাকবো। এটা শুনে গ্র্যান্ডপা অনেকটা বিরক্ত হয় আর বলে, তুমি এখনো আর্ট নিয়ে পড়ে আছো? তুমি ফাইন্যান্স নিয়ে পড়লে কি হতো? আমি তো ভেবেছিলাম তুমি আমার বিজনেসের হাল ধরবে, কিন্তু না, তুমি তো এখনো আর্ট নিয়েই পড়ে আছো। গ্র্যান্ডপার সাথে কথা শেষ করে লুসিয়া তো সেই গেম ক্লাবে আসে যেখানে ও আগে গেম খেলতো, আর সোহানা এখানে চাকরি করত। এখানে আসার পর লুসিয়া আবারও ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই জায়গার প্রতিটা কোনায় কোনায় সোহানার স্মৃতি জড়িয়ে আছে। ঠিক সেই সময় সুহানাও ওই জায়গা দিয়েই যাচ্ছিল। সুহানা বাইরে কুকুরটাকে দেখতে পায়, তারপরও কুকুরটার কাছে এসে আদর করতে থাকে। আর এই কুকুরটা সেই কুকুর ছিল যেটা গ্রামে গিয়ে তারা দুজন পালবে বলে ঠিক করেছিল। আর এখানে কুকুরটাও সুহানাকে দেখে চিনে ফেলে, কিন্তু সুহানা তো কুকুরটাকে চিনতেই পারে না। সুহানা বলে, তোমার মতো আমারও একটা কুকুর ছিল, তখনও অনেক ছোট ছিল, হয়তো এখন তোমার মতোই বড় হয়ে গিয়েছে। ঠিক তখনই লুসিয়া ওই সব থেকে বের হয়ে আসে, আর সামনে সুহানাকে দেখতে পেয়ে লুসিয়া তো একেবারে শকড হয়ে যায়। সুহানা তখনও ওই কুকুরটাকে আদর করছিল, এমনকি ওর সাথে একটা ছবিও তুলে নেয়। এতদিন পর সুহানাকে নিজের চোখের সামনে দেখে লুসিয়া তো ভিতর থেকে বেশ খুশি হয়, কিন্তু ওর মনের মধ্যে এতদিনের রাগ আর অভিমান জমা ছিল। তাই সে সুহানার কাছে এসে বলে, এই কুকুরটা আমার, আমি আর একটা মেয়ে মিলে এই কুকুরটাকে পালতাম, কিন্তু সেই মেয়েটা আমাদেরকে ধোকা দিয়েছে। আমি সেই মেয়েটাকে বলেছিলাম, যদি কখনো তুমি আমার সামনে আসো তাহলে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না, অনেক বেশি হার্ট করব। লুসিয়ার মুখ থেকে কথাগুলো শুনে সুহানা তো অনেক কষ্ট পায়, ওর চোখ দিয়ে একদম পানি চলে আসে। সুহানার সাথে সাথে চোখের পানি মুছে লুসিয়ার দিকে তাকিয়ে বলে, কতদিন পর আমাদের দেখা হলো। লুসিয়া তখন বুঝতেই পারছিল না কি বলবে, কারণ সে নিজেও তো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। তখনই সুহানা বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এতদিন পর দেখা হলো, তারপরও সুহানা লুসিয়ার সাথে তেমন কোনো কথাই বলেনি। এতে করে লুসিয়া আরো বেশি কষ্ট পায়। অন্যদিকে আমরা সুহানাকে দেখি, অত অনেক বেশি কান্না করছিল, কিন্তু লুসিয়ার সামনে নিজেকে একদম স্ট্রং দেখানোর চেষ্টা করেছিল। এদিকে লুসিয়া তো বাসায় এসে প্রচন্ড রাগে জিনিসপত্র ভাঙতে থাকে। পরের দিন সকালে ফ্যাং এসে লুসিয়ার এই অবস্থা দেখে বেশ অবাক হয় আর বলে, নিজের এই কি হাল করেছিস? লুসিয়া তো অনেক রেগে যায় আর বলে, তুই আমাকে কেন বলিসনি যে সুহানাও এই শহরে আছে? তারপর লুসিয়া তোর আন্টির সাথে দেখা করতে যায় আর বলে, তুমি আমাকে বলেছিলে সুহানা অন্য শহরে ফিরে গিয়েছে, কিন্তু
কালকে তো আমার তার সাথে দেখা হয়েছে, সে তো এই শহরেই আছে, তাহলে তোমরা আমাকে মিথ্যে কেন বলেছিলে? আন্টি তখন বুঝতে পারছিল না লুসিয়াকে কি বলবে। আন্টি বলে, আমি যদি তোমাকে বলতাম সে এই শহরে আছে তাহলে কি তুমি কখনই বিদেশ যেতে? লুসিয়া বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু তোমরা আমাকে পরেও তো জানাতে পারতে। আন্টি বলে, আমি যদি তোমাকে বলতাম সুহানা এই শহরে ফিরে এসেছে তাহলে তুমি কি বিদেশে থাকতে? তুমিও তো এই শহরেই ফিরে আসতে। আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, কিন্তু তুমি এখনো সুহানাকে ভুলতে পারোনি। যাই হোক, আমি তোমাকে একটা অফার দিচ্ছি। এ বলে আন্টি তো লুসিয়ার হাতে একটা ফাইল ধরিয়ে দেয়। লুসিয়া ফাইলটা খুলে সুহানার নাম দেখতে পায়। আন্টি বলে, ওদের কোম্পানির সাথে আমাদের একটা ডিল হয়েছে, তুমি চাইলে এই মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারো। পরের সিনে আমরা দেখি সোহানা নিজের কোম্পানির হয়ে সে মিটিং এ আসে। তখনই আমরা সেখানে লুসিয়াকে দেখতে পাই। ওর আন্টির কোম্পানিকে রিপ্রেজেন্ট করার জন্য লুসিয়া এই মিটিং এ এসেছে। সোহানা লুসিয়াকে এখানে দেখে অনেক বেশি শকড হয়ে যায়। ওর হার্টবিট তো বেড়ে যায়। লুসিয়াও কম না, সে সোহানার পাশে এসে বসে পড়ে। সোহানা তো নিজের প্রজেক্টের কথা বলতে শুরু করে। ওর প্রজেক্টের মূল আইডিয়া ছিল মানুষের জন্য একটা সেকেন্ড হোম তৈরি করা। সোহানা খুব সুন্দরভাবে নিজের প্রেজেন্টেশন দিতে থাকে, আর লুসিয়া শুধু তার দিকে তাকিয়ে থাকে। সুহানার সাথে কাটানো পুরনো সুন্দর মুহূর্তগুলো ওর মনে পড়তে থাকে। লুসিয়া মনে মনে ভাবতে থাকে, আমাদেরও তো একটা সেকেন্ড হোম ছিল, কিন্তু তোমার জন্য আমরা আর কখনোই সেখানে যেতে পারিনি। কিছুক্ষণ পর আমরা দেখি সুহানার কোম্পানি ওই বিডে জয়লাভ করেছে। কিন্তু শুধু সুহানার কোম্পানি নয়, ডিংশিয়াং কোম্পানিও বিডে জয়লাভ করেছে। এখন এই দুই কোম্পানি সেকেন্ড রাউন্ডে যাবে, আর সেখানে ডিসাইড হবে কোন কোম্পানি আসলে ফাইনালে যাবে। এটা শুনে সুহানার কোম্পানির সবাই একটু ভয় পেয়ে যায়, কারণ তাদের সামনের কম্পিটিটর হিসেবে ছিল ডিংশিয়াং কোম্পানি, আর ডিংশিয়াং কোম্পানিটা ছিল লুসিয়ার আন্টির কোম্পানি। তারপর লুসিয়ার কোম্পানি বিডে জয়লাভ করায় তারা একটা পার্টিতে আসে। সেখানে সুহানার কোম্পানির লোকজনও আসে, তবে সুহানার আসতে একটু লেট হয়ে যায়। সুহানা তখন নিজের কলিগকে ফোন করে জিজ্ঞাসা করে, পার্টিটা ঠিক কোথায় হচ্ছে? আমি তো জায়গাটাই খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই ওর সাথে লুসিয়ার দেখা হয়ে যায়। সুহানা দেখতে পায় লুসিয়া অনেক বেশি ড্রাঙ্ক। সুহানা ওকে দেখে ইগনোর করে চলে যেতে চায়, কিন্তু লুসিয়া ওর সামনে এসে দাঁড়ায়। সুহানা বলে, তুমি আমার সামনে কি করছো? লুসিয়া বলে, আমি ড্রিঙ্ক করতে অনেক পছন্দ করি, কারণ আমি যখন ড্রাঙ্ক হয়ে যাই তখন সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাই। তারপর লুসিয়া সুহানাকে অন্য একটা রুমে নিয়ে আসে। ও সুহানার অনেক কাছাকাছি চলে আসে। সুহানা বলে, লুসিয়া তুমি ঠিক আছো? কিন্তু লুসিয়া তখনও ভাবছিল ও নিজের চোখের সামনে সুহানাকে ইমাজিন করছে, কারণ ড্রাঙ্ক হওয়ার পর ও সবসময় সুহানাকে এভাবেই ইমাজিন করত। লুসিয়া চিৎকার করে সুহানাকে ডাকতে থাকে, সুহানা প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি সবসময় আমাকে একা ফেলে চলে যাও। লুসিয়ার এমন অবস্থা দেখে সুহানার তো অনেক বেশি খারাপ লাগে। ও লুসিয়াকে এভাবে ড্রাঙ্ক অবস্থায় একা রেখে যেতে চাইছিল না, তাই আবারও লুসিয়ার কাছে ফিরে আসে, আর অনেক কষ্ট করে ওকে পার্কিং লটে নিয়ে যায়। সুহানা বলে, এখন একটু চুপ থাকো। লুসিয়া তো ঠিক মতো দাঁড়াতেই পারছিল না। তারপর সে লুসিয়াকে বাসায় নিয়ে আসে। ওকে বেডে শুয়ে দিয়ে যখন চলে যেতে নেয় তখন পিছন থেকে লুসিয়া ওর হাতটা ধরে ফেলে, আর কোনোভাবেই ওকে যেতে দেয় না। সুহানা তখন লুসিয়ার কাঁধের নিচে একটা বালিশ দিয়ে দেয়। লুসিয়া সুহানাকে নিজের কাছে টেনে নেয় আর বলে, তুমি আমার সাথে এরকমটা কেন করলে? তুমি আমার সাথে এটা না করলেও পারতে। এই বলে হঠাৎ করে সে তো সুহানাকে কিস করে বসে, যেটাতে সুহানা তো অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর ও নিজেও লুসিয়াকে কিস ব্যাক করে। তারপর লুসিয়া ঘুমিয়ে পড়ে। সুহানা তখন ওর পাশে বসে থাকে। আসলে ও লুসিয়াকে অনেক বেশি মিস করছিল। লুসিয়ার এ অবস্থা দেখে তারও অনেকটা খারাপ লাগছিল। যাই হোক, পরের দিন দেখা যায় সুহানার কোম্পানির সবাই তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কারণ লুসিয়ার সাথে তারা কখনোই কম্পিটিশনে পেরে উঠবে না। তবে সুহানা এসবে একদমই ভয় পাচ্ছিল না। ও সবাইকে বলে, আমরা তো সেকেন্ড রাউন্ডে চলে এসেছি, এখন আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। অন্যদিকে আমরা লুসিয়াকে দেখি, ও এখন নিজেও এই বিজনেসের মধ্যে ইনভলভ হয়ে গিয়েছে। লুসিয়া মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক সুহানার কোম্পানিকে আমাকে হারাতেই হবে। ওর চোখে মুখে স্পষ্টভাবে রিভেঞ্জের চিহ্ন দেখা যাচ্ছিল। এদিকে সুহানার অফিস শেষ হলে সে জিয়াং এর সঙ্গে একটা ডিনার করতে আসে। এখানে জিয়াং তো ইনডাইরেক্টলি সুহানার কাছে জানতে চায়, তুমি কি আমাকে ভালোবাসতে পারো না? সুহানা বলে, আসলে আমি এখন এসব নিয়ে ভাবছি না, আমার অনেক কিছু করতে হবে। এটা শুনে জিয়াং এর মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তখনই সেখানে লুসি আসে। ওদের দুজনকে একসাথে দেখে তার তো অনেকটা জেলাস হয়। এখানে জিয়াং লুসিয়াকে দেখে বেশ অবাকই হয়, আর বলে, তুমি এখানে কি করছো? লুসিয়া বলে, কালকে তো আমাদের একটা কম্পিটিশন আছে। তারপর সে সুহানাকে উদ্দেশ্য করে বলে, ওই কম্পিটিশনে তুমি কোনোভাবেই জিততে পারবে না। যদি তুমি জিততে চাও তাহলে আমার
তোমার পায়ে পড়ে রিকোয়েস্ট করলে আমি অবশ্যই তোমার কথা শুনবো। সুহানা তখন কিছুই বলে না। জিয়াং বলে ওঠে, তুমি কি বাজে কথা বলছো? লুসিয়া সুহানাকে বলে, এখনো সময় আছে, তুমি আমার কাছে রিকোয়েস্ট করতে পারো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এগুলো শুনে সুহানার মনটা অনেক খারাপ হয়ে যায়। ও নিজেও তখন ডিনার ছেড়ে সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় তাদের কম্পিটিশনে লুসিয়ার কোম্পানি জিতে যায়। এতে সুহানারও কিছুই করার ছিল না। এসবের পর সুহানা তো তার বান্ধবী ম্যাংকের সাথে নিয়ে একটা রিসোর্টে ঘুরতে চলে আসে। সুহানা ম্যাংকে রিসোর্টের একটি জায়গা দেখিয়ে বলে, এই জায়গায় অনেক আগে একটা ফ্যাক্টরি ছিল, যে ফ্যাক্টরিটা ছিল আমার বাবার। কিন্তু জানো, আমার বাবার ব্যাংক্রাফট হয়ে যাওয়ার পর ওই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যায়। এগুলো বলতে বলতে সুহানা অনেকটা ইমোশনাল হয়ে যায়। আর আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে 10 বছর আগে সুহানার মা তাকে এসে বলেছিল, তুমি তো আমার বিয়ের দিন অনেক তামাশা করেছো, কিন্তু তুমি এখনো সত্যিটা জানো না। তোমার বাবার মৃত্যু আমার জন্য হয়নি, তোমার বাবার মৃত্যুর পিছনে অন্য একজন দায়ী। তারপর আমরা জানতে পারি লুসিয়ার বাবার ফ্যাক্টরির অবস্থা যখন খুব খারাপ ছিল, তখন ওনাদের কাছে একটা ডিলের অফার এসেছিল। কেউ এই ফ্যাক্টরি জায়গাটা কিনতে চেয়েছিল। লুসিয়ার বাবার একজন সেক্রেটারি একটা ডিল নিয়ে এসেছিল, কিন্তু সুহানার বাবা সেই ডিলটা রিজেক্ট করে দেয়। তারপর থেকে ওদের ফ্যাক্টরির অবস্থা আরো খারাপ হতে শুরু করে। ফ্যাক্টরির জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট ওরা কোথাও থেকে ম্যানেজ করতে পারছিল না। কোনো কোম্পানি ওদের প্রোডাক্ট দিতে চাইছিল না। এই কারণে সব কাজ বন্ধ হয়ে যায়। আর সুহানার বাবাও তার কর্মচারীদের বেতন দিতে পারে না। সবাই তো আন্দোলন শুরু করে দেয়। এই পরিস্থিতির মধ্যে সুহানার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন তার মা অনেকের কাছে সাহায্যের জন্য যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। তারপর একজন লোক ওদেরকে সাহায্য করতে আসে। সে র ম্যাটেরিয়াল দিয়ে ওদের কোম্পানিকে সাহায্য করতে চায়, কিন্তু সে ম্যাটেরিয়ালের মধ্যে বিষাক্ত কিছু ছিল, যার কারণে কোম্পানির আরো বেশি ক্ষতি হয়ে যায়। তারপর সুহানার বাবার কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি পৃথিবী ছেড়ে চলে যায়। সুহানার মা আরো বলে, তোমার বাবা চলে যাওয়ার পর আমি অনেক জায়গায় জব করেছি। একটা জায়গায় আমি ওয়েটারে কাজ করতাম। সেখানে লুসিয়ার বাবার একজন অ্যাসিস্ট্যান্ট আমার কাছে আসে। তাকে দেখে আমি চিনতে পারি আসলে লুসিয়ার বাবাই তাকে আমার কাছে পাঠিয়েছিল, কারণ আমাকে দেখে নাকি তার ভালো লেগেছিল। তারপর থেকে গুইয়ান ইচ্ছে করেই লুসিয়ার বাবার কাছে যেতে শুরু করে। ধীরে ধীরে তার মন জয় করে নেয় আর তার লাইফে এন্ট্রি নেয়। একসময় সে জানতে পারে তাদের ফ্যাক্টরিতে যে লোকটা র ম্যাটেরিয়াল দিয়ে সাহায্য করতে এসেছিল, সে আসলে লুসিয়ার বাবার লোকই ছিল। তার মানে ওই ফ্যাক্টরি ধ্বংস হওয়ার পিছনে লুসিয়ার বাবারই হাত ছিল। ফ্যাক্টরির জায়গাটা কেনার জন্য তিনি পরিকল্পনা করে ওই ফ্যাক্টরিটাকে ধ্বংস করে দিয়েছে। গুয়ান্ত সুহানাকে বলতে থাকে, আমাদের এই অবস্থার জন্য শুধুমাত্র লুসিয়ার বাবাই দায়ী। এগুলো জানতে পেরে সুহানা অনেক অবাক হয়। গুয়ান্ত সুহানাকে বলতে থাকে, আমি চাই না তুমি আর কখনোই এখানে আসো। এটাই হয়তো আমাদের শেষ দেখা। লুসিয়ার বাবা যেমন ছিল লুসিয়া তেমনই হবে। তোমার বাবার মৃত্যুর পিছনে শুধুমাত্র লুসিয়ার বাবাই দায়ী। এগুলো শুনে সুহানা অনেক রেগে গিয়েছিল আর মনে মনে নিজেকে প্রমিস করেছিল, যেভাবে লুসিয়ার বাবা তার বাবাকে রাস্তায় নামিয়েছিল, ঠিক সেভাবে সে লুসিয়ার বাবাকেও রাস্তায় নামাবে। এখান থেকে সিনটা আবারও বর্তমানে ফিরে আসে। সুহানা তো কোম্পানির একটা কাজের জন্য মিস লানের সাথে দেখা করতে আসে আর মিস লানকে একটা ফাইল দেয়। সুহানা বলে, বক্সিং কোম্পানির সাথে আমাদের কোম্পানির আগে একটা ডিল হয়েছিল, এখানে বেশ কিছু ইনফরমেশন আছে আর র মেটেরিয়ালের কিছু স্যাম্পল আছে। আসলে সুহানা লুসিয়ার বাবার ভুলগুলো মিস লানের সামনে তুলে ধরছিল, যাতে মিস লানের সাহায্যে লুসিয়ার বাবাকে ধ্বংস করতে পারে। সুহানার কাছ থেকে অফার পাওয়ার পর মিস লান তো সাথে সাথে লুসিয়াকে কল করে সবকিছু জানায়। লুসিয়া কল পেয়ে ছুটে ওর আন্টির সাথে দেখা করতে আসে। আন্টি বলে, তুমি কি সুহানার কথা শুনে ছুটে এখানে এসেছো? লুসিয়া জিজ্ঞাসা করে, ও তোমার কাছে কেন এসেছিল, কি জানতে চেয়েছে? আন্টি বলে, ও আসলে আমার প্রজেক্টে কাজ করতে চাইছে। ও কেন এই প্রজেক্টে কাজ করতে চায় সেটা আমি জানি না, কিন্তু এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। যেহেতু এই প্রজেক্ট নিয়ে তুমি এখন কাজ করছো, তাই তোমার সাথে ডিসকাস না করে আমি ওকে কোনো আনসার দিতে পারছি না। লুসিয়া বলে, আচ্ছা এই ব্যাপারটা আমি দেখে নিব। পরের দিন লুসিয়া তো সুহানাকে তার বাসায় নিয়ে আসে আর বলে, তুমি আমার আন্টির প্রজেক্টে কাজ করতে চাও তাই তো? আচ্ছা, আমি তোমাকে প্রজেক্টে জয়েন করলাম। এখন থেকে আমি যেটা বলবো তোমাকে সেটাই শুনতে হবে। তারপর লুসিয়া সুহানাকে নিজের আর্ট রুমে নিয়ে আসে আর বলে, এখন থেকে তুমি আমার মডেল হবে। তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি আমার প্রজেক্টের একটা অংশ তোমাকে দিব। সুহানা বলে, আসলে তুমি কি বলতে চাও? লুসিয়া বলে, আমি কি চাই? আমি চাই এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। আমি যা বলবো আমার সব কথা তোমাকে শুনতে হবে। আর হ্যাঁ, কালকে তুমি আমার বাসায় শিফট হবে। এখন থেকে এখানে থেকেই আমার সাথে কাজ করবে। এই বলে লুসিয়া রেগে সেখান থেকে চলে যায়।
অন্যদিকে গ্র্যান্ডপা যখন জানতে পারে লুসিয়া কোম্পানিতে জয়েন করেছে তখন তো উনি অনেক খুশি হয়ে যায়। এদিকে ওদের কোম্পানির বোর্ড মিটিং দেখানো হয়, সেখানে প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 নিয়ে ভোট চলছিল, কেউই কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। তখনই সেখানে লুসিয়া আসে। লুসিয়া প্রজেক্ট 2 এর পক্ষে ভোট দেয়, ফলে মিস লানের প্রজেক্ট জয়ী হয়ে যায়। এতে লান তো অনেক খুশি হয়ে যায় আর লুসিয়াকে বলে তুমি না থাকলে হয়তো আমি তোমার বাবাকে হারাতেই পারতাম না। পরের সিনে আমরা দেখি লুসিয়ার বাবা তার সঙ্গে খুবই রাগারাগি করছে আর বলছে তুমি তোমার বাবার সঙ্গে এটা কিভাবে করতে পারলে, তুমি আমার ছেলে হয়ে তোমার আন্টির সঙ্গে হাত মিলিয়েছ। এভাবে বাবা ছেলের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। তারপর লুসিয়ার বাবা জিয়াংকে ডেকে বলে আমার প্রজেক্ট 1 ফেল করেছে, এখন প্রজেক্ট 2 নিয়ে কাজ শুরু হবে, খুব বড় একটা কোম্পানির সঙ্গে আমাদের ডিল হতে যাচ্ছে, তাই আমি চাই তুমি প্রজেক্ট 2 তে জয়েন করো আর ওইখানে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমাকে জানাও। জিয়াং তো সবকিছুই বুঝতে পারে। সে বলে আপনি লুসিয়াকে মানাতে পারেননি বলে আমাকে এখন ইউজ করতে চাচ্ছেন তাই না? লুসিয়ার বাবা বলে কাজের জন্য তোমার এক্সপিরিয়েন্সের খুবই প্রয়োজন, সেখানে কাজ করলে তুমি অনেক কিছু শিখতে পারবে। শেষ পর্যন্ত জিয়ান প্রজেক্ট 2 তে জয়েন হতে রাজি হয়। তারপর আমরা দেখি লুসিয়ার কথা মতো সুহানা তার বাসায় চলে আসে। লুসিয়া তো তার পুরো বাসাটা সুহানাকে ঘুরিয়ে দেখাতে চায়। সুহানা বলে আমি সবকিছু আগে থেকেই জানি, কারণ আমি এ বাসায় আগেও থেকেছি। লুসিয়া তখন একটু খোঁচা মেরে বলে আমি তো ভেবেছিলাম তুমি সবকিছু ভুলেই গিয়েছো। সুহানা জিজ্ঞাসা করে আচ্ছা আমি কোন রুমে থাকবো? লুসিয়া বলে তুমি আমার সঙ্গে আমার রুমেই থাকবে। কথাটা শুনে সুহানা তো একটু অবাক হয়, তবে কিছুই বলে না। রাতের বেলা লুসিয়া যখন তার ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিল, সুহানা তখন বিষয়টা দেখতে পায়। সে জিজ্ঞাসা করে তুমি এগুলো কিসের ওষুধ খাচ্ছ? তবে লুসিয়া তাকে কিছুই বলে না। পরের দিন আমরা দেখি জিয়ান প্রজেক্ট 2 তে জয়েন করেছে, অর্থাৎ এখন লুসিয়া, সুহানা আর জিয়াং একই প্রজেক্টে কাজ করবে। তারপর জিয়াং সুহানার সঙ্গে কথা বলছিল, তখনই আমরা জানতে পারি জিয়াং এই প্রজেক্টের ডিরেক্টর হয়ে এসেছে। কথায় কথায় জিয়াং বলে এবার ছুটিতে আমরা কিন্তু একসঙ্গে বাড়ি যাব। সুহানা তাকে বলতেই যাচ্ছিল যে সে আর আগের বাসায় থাকে না, লুসিয়ার সঙ্গে থাকে। এটা বলার আগে লুসিয়া সেখানে চলে আসে আর সুহানাকে বলে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, তোমাকে আমার কেন খুঁজতে হবে? তুমি এখানে কি করছো? এখনই গিয়ে আমার জন্য কফি নিয়ে এসো। সুহানা তো সাথে সাথেই কফি বানাতে চলে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় কয়েকজন কর্মচারী তাদের 3 জনকে নিয়ে কথা বলছিল। তারা বলছিল লুসিয়া, সুহানা আর জিয়াং একই স্কুলে পড়তো আর আগে থেকে একে অপরকে চিনতো। তারা মূলত সুহানাকে নিয়ে গসিপ করছিল। ঠিক তখনই সেখানে লুসিয়া আসে আর বলে তোমাদের কি আর কোনো কাজ নেই? তোমরা অফিসে গসিপ কেন করছো? লুসিয়াকে দেখে তারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। যাই হোক, রাতের বেলা সুহানা যখন ঘুমাতে আসে তখন দেখতে পায় লুসিয়া এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে। সুহানাও ঘুমানোর জন্য শুয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে লুসিয়া তাকে জড়িয়ে ধরে। এতে সুহানা তো ঘাবড়ে যায়। সে বলে এভাবে আমার ঘুম আসবে না। লুসিয়া বলে তবে আমার তো এভাবে ভালোই ঘুম হবে, তুমি একদম নড়াচড়া করবে না। সুহানা তারপর আর কিছুই বলে না। আসলে সত্যিটা হলো সুহানা এখনো লুসিয়াকে ভালোবাসে। সে উপরে উপরে লুসিয়ার কাছে আসতে না চাইলেও ভিতর থেকে লুসিয়ার কাছ থেকে দূরেও সরতে পারছিল না। পরের দিন সুহানাও তার নিজের মতো করে ইনভেস্টিগেশন করে যাচ্ছিল। আসলে সে জানতে চাইছিল তার বাবার ফ্যাক্টরি শেষ পর্যন্ত কেন বন্ধ হয়ে গিয়েছিল, তার পিছনে সত্যটা কি। ঠিক তখনই সোয়াংয়ের কাছে জিয়াং এর কল আসে। জিয়াং বলে আচ্ছা তুমি কি একটু লুসিয়ার রুমে যেতে পারবে? ওর রুমে একটা ডকুমেন্ট আছে, সেটা একটু আমাকে খুঁজে বের করে দাও। তারপর সোহানা লুসিয়ার রুমে যায়। সেখানে গিয়ে সোহানা অনেকগুলো মেডিসিন দেখে আর বুঝতে পারে লুসিয়ার ডিপ্রেশনের জন্য নিয়মিতই ওষুধ খায়, এমনকি সে রাতে ঠিকমতো ঘুমাতেও পারে না। এসব দেখে সোহানার ভীষণ খারাপ লাগে। সে মনে মনে ভাবতে থাকে লুসিয়ার এই অবস্থা হয়তো তার জন্যই হয়েছে। ঠিক তখনই তার চোখ পড়ে লুসিয়ার ডায়েরির দিকে। লুসিয়া সেই ডায়েরিতে প্রায়ই নিজের মনের কথাগুলো লিখে রাখত। ডায়েরিটা 2016 সাল থেকে লেখা শুরু করা হয়েছিল। সেখানে তার জীবনের প্রতিটি সামার, প্রতিটি উইন্টার কেমন কেটেছে সে সবকিছুই লেখা ছিল। আর সব থেকে বেশি লেখা ছিল সুহানাকে নিয়ে। লুসিয়া সুহানাকে কতটা ভালোবাসে, কতটা মিস করত, তার জীবনে সুহানা কতটা গুরুত্বপূর্ণ, সবকিছুই সে এখানে লিখে রেখেছিল। এসব পড়তে পড়তে সুহানা তো অনেকটা ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে লুসিয়া এখনো তাকে ভালোবাসে। এত বছর ধরে সে সুহানার জন্যই অপেক্ষা করছে। তারপর সুহানা লুসিয়ার বাসায় ফিরে আসার অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর লুসিয়া বাসায় আসে। সুহানা জিজ্ঞাসা করে আচ্ছা তুমি ডিনারে কি খাবে? আমি তোমার জন্য রান্না করব? লুসিয়া বলে না, তুমি বসো, আমি তোমার জন্য রান্না করছি। সুহানা বলে চলো আমিও তোমাকে হেল্প করি।
তারপর হঠাৎ করে সুহানা লুসিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি অসুস্থ? সুহানার প্রশ্ন শুনে লুসিয়া অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সুহানা বলে, আসলে আমি ইচ্ছে করে তোমার রুমে যাইনি। জিয়াং আমাকে কিছু ডকুমেন্টস আনতে তোমার রুমে পাঠিয়েছিল। আমি তোমার সাইকোলজিক্যাল রিপোর্ট দেখেছি। তুমি তো রাতে একদমই ঘুমাতে পারো না। লুসিয়া বলে, আমার এই সমস্যা তোমার জন্য হয়নি। আমার মা মারা যাওয়ার পর থেকে আমি অনেক খারাপ সময় পার করেছি। তখন থেকেই আমার ঘুমের সমস্যা। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারি না। কিন্তু যখন তুমি আমার লাইফে এসেছিলে, আস্তে আস্তে আমার সব সমস্যাগুলো শেষ হয়ে গিয়েছিল। আমি রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম। আসলে তুমি আমার জীবনে আসার পর আমার কোনো সমস্যাই ছিল না। কিন্তু যখন আবারও তুমি আমার লাইফ থেকে চলে গেলে, তখন সব সমস্যাগুলো আরো খারাপভাবে ফিরে এসেছে। তবে লুসিয়া সুহানাকে এটা বুঝায়, এসবের জন্য তুমি নিজেকে ব্লেম করো না, কারণ এই সমস্যাগুলো আমার আগে থেকেই ছিল। তাছাড়া এখন তুমি যখন আমার বাসায় আবার এসেছো, তখন থেকে আমি আবারও ভালোভাবে ঘুমাতে পারছি। তুমি আমার সঙ্গে থাকলে আমার সবকিছুই ঠিক থাকে। এখন তোমার যদি মনে হয় এই বাসা ছেড়ে চলে যাবে, তাহলে তুমি চলে যেতে পারো। আমি তোমাকে আটকাতে চাই না। তাছাড়া একটা সময় তোমার উপর অনেক রাগ ছিল, তোমাকে ঘৃণা করতেও শুরু করেছিলাম। কিন্তু তুমি একবার আমাকে বলেছিলে আমার নিজেকে ভালোবাসা উচিত, নিজের দিকে ফোকাস করা উচিত। তোমার সে কথা আমাকে অনেক সাহায্য করেছে, আমাকে জীবনে এগিয়ে নিয়ে গিয়েছে। এই কারণে আমি তোমার কাছে ঋণী। তুমি আমার লাইফের ইন্সপিরেশন। লুসিয়ার কথাগুলো শুনে সুহানা তো একদম ইমোশনাল হয়ে যায়। তারপর সুহানা বলে, তুমি তো মাত্রই বললে আমি তোমার পাশে থাকলে তোমার ঠিকমতো ঘুম হয়, তাহলে আমি এখানেই থাকতে চাই যতদিন না তুমি পুরোপুরি রিকভার করছো। পরের দিন সকালে সুহানার যখন ঘুম ভাঙে, সে তো আগের রাতের কথাগুলো ভেবে অনেকটা ব্লাশ করছিল, কারণ সে ভালোভাবেই বুঝতে পেরেছে লুসিয়া এখনো তাকে ভালোবাসে। তখনই লুসিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দিবে? আমি তোমাকে আরো বেশি ভালোবাসতে চাই, তোমার খেয়াল রাখতে চাই। সুহানা বলে, হ্যাঁ, আমিও তোমার সঙ্গেই থাকতে চাই। এভাবেই তাদের পুরনো লাভ স্টোরি আবারও নতুন করে শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই, সে তো সুহানার বাবার আগের কোম্পানির সে রিসোর্টের কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট চেক করতে থাকে। জিয়াং বুঝতে পারে সুহানার বাবার ওই ফ্যাক্টরিটি আসলে খুবই কম দামে কিনা হয়েছিল। এই তথ্য দেখে জিয়াং খুবই অবাক হয়। তখনই তার মনে হতে থাকে, নিশ্চয়ই সুহানার বাবার দেউলিয়া হওয়ার পিছনে তার বাবার হাত ছিল। সে ভালো করেই বুঝতে পারে এই কারণেই সুহানা হয়তো প্রজেক্ট 2-তে জয়েন করেছে। অন্যদিকে সুহানা আর লুসিয়ার লাভ লাইফ তো বেশ ভালোই চলছিল। এতদিন পর তারা দুজন দুজনকে আবারও ফিরে পেয়ে অনেক বেশি খুশি ছিল আর খুবই রোমান্স মোডে সময় কাটাচ্ছিল। তারপর একটা কাজের জন্য লুসিয়ার সুহানা একজনের সঙ্গে দেখা করতে আসে, আর সেটা লিনা ছিল, যার সঙ্গে লুসিয়া একবার ডেট করেছিল। এখানে তো লিনা সুহানাকে সবকিছু বলে দেয় যে লুসিয়ার সঙ্গে সে একবার ডেটে গিয়েছিল, আর লুসিয়া খুবই বোরিং। এসব শুনে সুহানার তো খুবই রাগ হয়। সে লুসিয়ার উপর প্রচন্ড রেগে যায়। লুসিয়া তার হাত ধরতে গেলে সুহানা তো তার হাত সরিয়ে নেয় আর বলে, তোমার সঙ্গে ব্রেকআপের পর আমি ঠিকমতো ঘুমাতেও পারতাম না, কোনো কিছুতেই আমার মন বসতো না, আর তুমি এদিকে ডেট করে বেড়াতে। লুসিয়া বলে, আরে তুমি তো ভুল ভাবছো। আমি একবার বারে বসেছিলাম, হঠাৎ সেখানে তোমার ট্যাক্স দেখতে পাই যেখানে তুমি আমাকে টাকা পাঠিয়েছিলে। এই দেখে আমার প্রচন্ড রাগ হয়েছিল। তখনই লিনা এসে আমাকে প্রপোজাল করেছিল। আমি কোনো কিছু না ভেবেই তার প্রপোজালে রাজি হয়েছিলাম, কিন্তু ডেটে গিয়ে তার সঙ্গে আমি ভালো করে একটা কথাও বলিনি, যার কারণে সে বিরক্ত হয়ে আমাকে ছেড়ে চলে গিয়েছিল। লুসিয়া সোহানা আরো বলে, সত্যি বলতে আমি তোমাকে ছাড়া আর কাউকে কখনো ভালোই বাসতে পারিনি। কিন্তু তারপরও সুহানার রাগ কমছিল না। লুসিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা কি করলে তোমার রাগ কমবে? তারপর হঠাৎ করে সে সুহানার সামনে অনেকগুলো বেলুন নিয়ে আসে। বেলুনগুলো দেখে সুহানা তো অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, এগুলো কোথা থেকে এলো? লুসিয়া বলে, চলো আমরা দুজন আবারও ডেট করি। সুহানা বলে, আমরা তো অলরেডি ডেটই করছি। তারপর তারা আবারও একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে। পরের সিনে আমরা দেখি সুহানা বাসায় ফিরে আসে, আর আজ সুহানা লুসিয়াকে জানিয়ে দেয় সে কেন প্রজেক্ট 2-তে জয়েন করেছে। সুহানা বলে, আমি আমার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চাই। 20 বছর আগে আমার বাবা যে বদনাম নিয়ে মারা গিয়েছে, আমি সেগুলো ক্লিয়ার করতে চাই। আসলে সবাই ভেবেছিল তার বাবা হয়তো অন্য মানুষের টাকা মেরে দিয়েছে, কিন্তু বাস্তবে তো তার বাবাকে ফাঁসানো হয়েছিল। তারপর সে বলে, আমার বাবা হঠাৎ করে একদম পথে নেমে এসেছিল, কিন্তু এর পিছনে আসল ঘটনা কি সেটা আমি জানতে চাই। তারপর লুসিয়ার সোহানা একজন লোকের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা জানতে পারে লোকটি বাসায় নেই। পরের দিন লুসিয়ার সোহানা আবারও চ্যাং এর সঙ্গে দেখা করতে আসে। চ্যাং বলে, তোমরা যে ডকুমেন্টস নিতে এসেছো সেই ডকুমেন্টস তো কাল রাতেই একজন এসে নিয়ে গিয়েছে। তার নাম ছিল জিয়াং। সে আমাকে বলেছে সেও তোমাদের সঙ্গে একই প্রজেক্টে কাজ করে, তাই আমি তাকে সব ডকুমেন্টস দিয়ে দিয়েছি। কথাগুলো শুনে লুসিয়ার সোহানা তো অনেকটাই অবাক হয়ে যায়, কারণ তারা তো জিয়াংকে এই ব্যাপারে কিছুই জানায়নি। তাহলে জিয়াং কিভাবে এই
ডকুমেন্টসগুলোর কথা জানতে পারলো। তখনই সোহানার কাছে জিয়াংয়ের একটি মেসেজ আসে। জিয়াং সোহানাকে তার সঙ্গে দেখা করতে বলে। তারপর সোহানা জিয়াংয়ের সঙ্গে দেখা করতে আসে। জিয়াং তাকে সেই জায়গায় ডেকেছিল যেখানে একসময় সোহানার বাবার ফ্যাক্টরিটা ছিল। জিয়াং বলে, আমি জানতে পেরেছি তুমি আর লুসিয়া কিছু ডকুমেন্টসের জন্য মিস্টার চ্যাংয়ের বাসায় গিয়েছিলে। আমি সেই ডকুমেন্টসগুলো নিয়ে এসেছি। তুমি চাইলে আমি তোমাকে এগুলো দিতে পারি, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে কাজ করতে হবে। আমি চাই তুমি আমার পাশে থাকো আর আমাকে ভালোবাসো। জিয়াংয়ের এই কথাগুলো শুনে সোহানা তো অনেক বেশি অবাক হয়। সে বলে, তুমি এসব কি বলছো? আমি তোমাকে আগেই বলেছি আমরা দুজন খুব ভালো বন্ধু। ছোটবেলা থেকে আমি তোমাকে একজন ভালো বন্ধু হিসেবেই দেখেছি। আমি তোমাকে অনেক সম্মান করি, কিন্তু ভালোবাসা তো কখনোই জোর করে হয় না। আর তুমি কিনা আমাকে ব্ল্যাকমেল করে ভালোবাসতে বলছো? আমি তোমার কাছে কখনোই এরকম কিছু আশা করিনি। এই বলে সোহানা তো রাগ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা লুসিয়ার বাবা আর জিয়াংকে দেখতে পাই। লুসিয়ার বাবা জিয়াংয়ের উপর প্রচন্ড রেগেছিল। সে বলে, তোমাকে আমি কি হিসেবে নিযুক্ত করেছি? একটা স্পাই হিসেবে। প্রজেক্ট 2তে কি হচ্ছে না হচ্ছে তুমি আমাকে কেন জানাওনি? জিয়াং রেগে বলে, আপনি তো বলেছিলেন আমার এক্সপিরিয়েন্সের প্রয়োজন, তাই আমি আমার এক্সপিরিয়েন্সই কালেক্ট করছিলাম। কথাগুলো শুনে তার বাবা তো আরো রেগে যায়। সে বলে, তোমার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, সেটা কি তুমি জানো? আমার হাতে এখন আর কিছুই করার নেই, আমি সবকিছু হারাতে বসেছি। জিয়াং বলে, আপনার যা ইচ্ছে আপনি তাই করুন, আমি আর আপনার সঙ্গে কাজ করতে চাই না। এই বলে জিয়াংও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর বাবা তো রেগে গিয়ে বলতে থাকে, আমার দুটো ছেলেই বেয়াদব হয়ে গিয়েছে, কেউই আমার কোনো কথা শুনছে না। পরের দিন অফিসে এসে সুহানা হঠাৎ করে সবাইকে বলে, আজকে আমি এ কোম্পানি থেকে রিজাইন করব, কিন্তু তার আগে আমি সবাইকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে যেতে চাই। 20 বছর আগে ঘটে যাওয়া কিছু সত্য আমি সবার সামনে তুলে ধরতে চাই। সুহানা একে একে তাদের সব ডকুমেন্টসগুলো সবার সামনে শো করে। এই ডকুমেন্টসগুলো দেখে লুসিয়ার বাবা তো একদম অবাক হয়ে যায়। সুহানা বলে, 20 বছর আগে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে কতগুলো পরিবার ধ্বংস হয়ে গিয়েছে সেটা কি আপনি জানেন? কত পরিবার নিঃস্ব হয়ে রাস্তায় বসে পড়েছিল সেটা হয়তো আপনি কখনোই জানার চেষ্টা করেননি। তারপর সে সরাসরি লুসিয়ার বাবাকে বলে, হয়তো কিছু টাকার জন্য আপনি এসব কিছু করেছিলেন, কিন্তু আপনার নিজের স্বার্থের জন্য আপনি শত শত মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন। আপনি ছোট ছোট ফ্যাক্টরিগুলোকে ধ্বংস করে দিয়েছেন, কিন্তু কখনো কি একবার ভেবেছেন সেই ফ্যাক্টরিগুলোর কর্মীদের কি হয়েছে? সুহানা নিজের বাবার ফ্যাক্টরির কথাও তুলে ধরে। সে বলে, আমার বাবা ডিপ্রেশনে পড়ে মারা গিয়েছিল আর সবাই ভেবেছে আমার বাবা সবার টাকা মেরে দিয়েছে, কিন্তু আপনারা তো চালাকি করে আমার বাবার ফ্যাক্টরিটা পুরোপুরি ধ্বংস করে কম দাম দিয়ে সেটা কিনে নিয়েছেন, আর আমি সে বাবারই মেয়ে। সুহানা পুরো বিষয়টি সবার সামনে তুলে ধরে আর নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করে সেখান থেকে চলে আসে। যাই হোক, তারপর একদিন লুসিয়া সোহানাকে নিয়ে গ্র্যান্ডপার সঙ্গে দেখা করতে আসে, কিন্তু গ্র্যান্ডপা লুসিয়ার সোহানার সম্পর্কের বিপক্ষে ছিল। তবে লুসিয়া ওনাকে বলে, 10 বছর আগে আমাদের ব্রেকআপ হওয়ার পিছনে তুমিই দায়ী ছিলে। তুমি সোহানাকে প্রমিস করিয়েছিলে সে যেন আমার জীবন থেকে চলে যায়। শেষ পর্যন্ত সে আমার জীবন থেকে চলে গিয়েছিল, কিন্তু এবার আমি কখনোই সোহানাকে হারাতে দিব না। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। তারপর লুসিয়া বলে, আমি আমার বাবাকে কোনোদিনই সুখী দেখতে পাইনি, কিন্তু আমি চাই আমি আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন সুখে থাকতে। এর জন্য যদি আমাকে পুরো দুনিয়ার বিপক্ষেও যেতে হয় তবু আমি রাজি, কারণ আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গেই থাকতে চাই। পরের দিন তো সোহানা নিজে এসে লুসিয়াকে প্রপোজাল করে। সে বলে, তোমার কাছে অনেক কারণ ছিল আমাকে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার, কিন্তু তুমি সেটা কখনই করনি। তুমি নিজের খুশির থেকে আমার খুশিকে বেশি গুরুত্ব দিয়েছো, আমার জন্য সবসময় স্যাক্রিফাইস করেছো, আমার জন্য সবকিছু করেছো। এখন থেকে আমিও তোমার জন্য সবকিছু করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি লুসিয়া। সুহানার এই কথাগুলো শুনে লুসিয়া প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, কারণ লুসিয়া এতদিন ধরে এই দিনটারই অপেক্ষা করছিল। তারপর সুহানা হঠাৎ করে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে বিয়ে করবে? লুসিয়া তো এটা শুনে আরো ইমোশনাল হয়ে যায় আর বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই বলে লুসিয়া তো সোহানাকে কিস করতে থাকে। তারপর তারা নিজেদের মধ্যে কিছু রোমান্টিক মোমেন্ট কাটায়। অন্যদিকে জিয়াংও কোম্পানি থেকে রিজাইন নিয়ে নেয়। আসলে সে জীবনের সবকিছু নতুন করে শুরু করতে চায়। সে সিদ্ধান্ত নেয় নিজের মাকে নিয়ে তার মায়ের পছন্দের জায়গাগুলোতে ঘুরে বেড়াবে। সুহানা যখন বিষয়টা জানতে পারে সে একটু অবাক হয়। তারপর জিয়াং সুহানাকে বলে, আমাদের মধ্যে সম্পর্কটা হয়তো আগের মতো আর কখনই হবে না, কিন্তু আমি সবসময় চাই তুমি যেন হ্যাপি থাকো। সুহানা বলে, পুরনো সবকিছু ভুলে আমরা চাইলে আবারও নতুন করে ফ্রেন্ডশিপ করতে পারি, আর আমিও চাই আমার ছোটবেলার সবচেয়ে কাছের বন্ধু জিয়াং সবসময় হ্যাপি থাকুক। অবশেষে তাদের মধ্যে আবারও বন্ধুত্বের একটা নতুন দরজা খুলে যায় আর তাদের মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়।
এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অবশেষে লুসিয়ার আর্ট এক্সিবিশনের দিন চলে আসে। সেখানে লুসিয়ার সব পুরনো বন্ধুরা আসে, এমনকি তার অফিসের অনেক কর্মচারীও তাকে চেয়ার আপ করার জন্য উপস্থিত হয়। সবাই মিলে লুসিয়ার আর্ট এক্সিবিশন ঘুরে ঘুরে দেখছিল, কিন্তু এর মাঝে সুহানা খেয়াল করে লুসিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। হঠাৎ করে সে সেখানে কিছু রহস্যময় পেন্টিং দেখতে পায়, যেখানে লিলি ফুল রাখা ছিল। লিলি ফুল দেখে সুহানার হঠাৎ একটা পুরনো কথা মনে পড়ে। একবার সে লুসিয়াকে ঠিক এই ফুলই দিয়েছিল। ফুলটা পেয়ে লুসিয়া অনেক খুশি হয়েছিল। তারপর সুহানা আরো কিছু ছোট ছোট জিনিস দেখতে পায়। প্রতিটা জিনিসের সঙ্গে তার আর লুসিয়ার কোনো না কোনো স্মৃতি জড়িয়েছিল। সুহানা তখন সেই জিনিসগুলো সূত্র ধরে সামনে এগিয়ে যেতে থাকে। এভাবে যেতে যেতে সে একটি রুমে গিয়ে পৌঁছায়, আর সেখানে গিয়ে একটি অ্যাকোয়ারিয়াম আর একটা ড্রেস দেখতে পায়। তার সঙ্গে রাখা ছিল একটা ছোট্ট নোট। নোটে লেখা ছিল, তুমি ভালো করেই জানো আমি এখন কোথায় আছি, তাড়াতাড়ি সেখানে চলে আসো। সঙ্গে সঙ্গে লুসিয়া ছুটে সেই জায়গায় চলে আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এই জায়গাটা লুসিয়া সুহানার জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছিল, এমনকি সে তার ভালোবাসার মানুষটির জন্য একান্তভাবে ছোট্ট একটা আর্ট এক্সিবিশনও সাজিয়েছিল। সেখানে রাখা প্রতিটি ছবি ছিল সুহানাকে ডেডিকেট করে। তারপর লুসিয়া সুহানাকে বলে চোখ বন্ধ করো। সুহানা চোখ বন্ধ করলে লুসিয়া তো একদম স্বপ্নের স্টাইলে তাকে প্রপোজাল করে। সুহানা বলে, অলরেডি তো আমি তোমাকে প্রপোজাল করে ফেলেছি। লুসিয়া বলে, তাতে কি হয়েছে, আমি তো তোমাকে প্রপোজাল করিনি। তারপর সে সুহানাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমাকে বিয়ে করবে? সুহানা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তারা দুজনে তো অনেক বেশি হ্যাপি ছিল। তারপর একদিন তাদের দুজনকে একটি ইন্টারভিউতে ডাকা হয়। সেখানে তাদের পার্সোনাল লাইফ নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়। এক পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা আসলে কখন প্রেমে পড়েছিলে? লুসিয়া সঙ্গে সঙ্গে বলে 2016 সালের সামারে। কিন্তু সুহানা বলে, না, আমি তো 2013 সালেই লুসিয়ার প্রেমে পড়েছিলাম, যখন লুসিয়া আমাকে চিনতও না। সুহানার কথা শুনে সবাই তো একদম শকড হয়ে যায়। সব থেকে বেশি অবাক হয় লুসিয়া নিজেই। সে জিজ্ঞাসা করে, এটা কিভাবে সম্ভব? তারপর আমাদেরকে আবারও একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। 2013 সালে সুহানা প্রথম জানতে পারে তার গ্র্যান্ডমার একটা অসুখ হয়েছে। এটা শুনে সুহানা তো প্রচন্ড ভেঙে পড়েছিল আর কান্না করছিল। তখন লুসিয়া তাকে কান্না করতে দেখে একটি টিস্যু এগিয়ে দেয় আর তাকে সান্ত্বনা দেয়। এটাই ছিল তাদের প্রথম দেখা। তারপর দ্বিতীয় দেখা হয় স্কুলে। একদিন লুসিয়া দেয়াল টপকে স্কুলে ঢুকেছিল। লুসিয়াকে দেখেই তো সুহানা চিনে ফেলে। আরেকদিন স্কুলে সুহানা যখন ছবি তুলছিল তখনই লুসিয়া তার পিছনে দাঁড়িয়েছিল। সুহানা বুঝতে পারেনি তার চারপাশে থাকা এই ছেলেটি একদিন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে। তারপর আমরা ওই সিনটা দেখতে পাই যেখানে ড্রামার শুরুর দিকে লুসিয়া পিটির সময় পানির পাইপগুলো ছেড়ে সবাইকে ভিজিয়ে দেয়। সুহানা তো দূর থেকে সবসময় লুসিয়াকে দেখতো আর পছন্দ করত, কিন্তু কখনই সামনে গিয়ে নিজের মনের কথাটা বলতে পারেনি। আর লুসিয়া তো তখনও জানতো না এতদিন ধরে একজন মানুষ তাকে দূর থেকে ভালোবেসে আসছে। এভাবে 2013 সাল থেকে শুরু হওয়া সেই ছোট্ট ভালো লাগা ধীরে ধীরে 2016 সালের এক গভীর ভালোবাসায় পরিণত হয়। তারপর তাদের জীবনে আসে বিচ্ছেদ, ভুল বোঝাবুঝি, কষ্ট আর একে অপরকে হারানোর দীর্ঘ সময়। কিন্তু শেষ পর্যন্ত তারা আবারও একে অপরকে ফিরে পেয়েছে এবং অবশেষে তাদের দুজনের ভালোবাসাটার পূর্ণতা পেয়েছে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।